ঠিক তাই, আপনি টিউন করে আছেন রেডিও ৭১ FM 98.4। আর সময় হয়ে গেল কিন্তু অদৃশ্যের মাঝে ডুব দেওয়ার জন্য। সবাইকে ওয়েলকাম করছি অদৃশ্যের একদম আরেকটি আনকোর এপিসোড নিয়ে। আর আমি রনি আছি আপনাদের সাথে, এবং সেই সাথে আজকে কিন্তু বেশ কিছু চমৎকার ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। এবং অনেকদিন ধরে যারা বেশ ভালো কিছু রেকর্ডিং এবং মেইলের জন্য অপেক্ষা করেছিলেন, তাদের জন্য বলতে চাই যে ডেফিনিটলি আজকের এই দিনটি আপনার জন্য বেশ স্পেশাল। বিকজ আজকে আমাদের কাছে কিন্তু দুটো স্পেশাল মেইল রয়েছে এবং সেই সাথে একটা চমৎকার রেকর্ডিং রয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু সেই রেকর্ডিং এবং মিলগুলোতে যাবো, এবং তাছাড়াও আমাদের মাঝখানে একজন গেস্ট রয়েছেন, তার ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো অবশ্যই আমরা শুনবো। এবং সেই সাথে সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই যারা আমাদেরকে মেলগুলো করেছেন পুরো সপ্তাহ জুড়ে, এবং সেখান থেকেই আমরা মেলগুলো আসলে কালেক্ট করেছি, এবং সেই মেলগুলি একটু পরে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর যেটা করবেন, যেহেতু অদৃশ্য আপনাদের ইস্যু, আপনাদেরকে নিয়ে আসলে অদৃশ্য, আপনার ঘটনাগুলোর জন্যই অদৃশ্য, সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে ওয়েলকাম করতে চাই যে আপনি এসেও আমাদের মাঝখানে আপনার ঘটনাগুলো সরাসরি কিন্তু শেয়ার করতে পারেন। যদি আপনার লাইফে কিংবা আপনার ঠিক আপন কোনো মানুষের লাইফে এমন কোনো ঘটনা ঘটে গেছে যেটা প্রকৃত অর্থে ভীষণ ভয়ের, বা যে ঘটনাগুলো শুনলে আপনার নিজেরই ভয় লাগে, তো সেই ঘটনাগুলো কিন্তু অবশ্যই আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে, লিখতে হবে EFM স্পেস আপনার নাম, তারপরে আপনার লোকেশন দিয়ে আপনার সেল নাম্বারটি পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারটিতে। তাহলে আমরা সরাসরি আপনার সাথে ফোন কলে কথা বলে আপনার ঘটনাটা শুনবো, এবং তারপরে অন এয়ার করা, যদি মনে হয় যে অন এয়ার করা যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু অন এয়ার করে দিতে পারি। এবং এছাড়াও আমরা কিন্তু মাঝে মাঝে সরাসরি ফোন কলে চলে যাই, এবং আপনার কিন্তু যখন তারা দূরে থাকেন, সেক্ষেত্রে আমরা হয়তো ফোন কলে আপনার সাথে আপনাকে কানেক্ট করে নেব। এবং এছাড়াও আপনারা ইমেল কিংবা রেকর্ডিং করেও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনার ঘটনাটি শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস যেটি রয়েছে অদৃশ্য 98.4@gmail.com, ODRISSHO 98.4@gmail.com। এখানে জাস্ট স্পষ্ট করে আপনি আপনার ইমেলটি লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন, অথবা আপনার রেকর্ডিংটিও কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আর আপনারা যারা ফেসবুকে আসছেন, তারা কিন্তু ফেসবুকে এসে অবশ্যই জানাবেন অদৃশ্য কেমন লাগছে, কারণ আপনাদের কমপ্লিমেন্টসগুলো নিয়েই কিন্তু আমরা ইনপুট দেওয়ার চেষ্টা করি যে পরের উইকে কী ধরনের ঘটনা আপনারা শুনতে চান। এবং অনেকেই কিন্তু আমাদের ফেসবুকের যে ফ্যান পেজ যেটি রয়েছে, সেখানে কিন্তু ইনবক্স করে ছোটো ছোটো ঘটনা শেয়ার করে থাকেন। তাদেরকেও থ্যাঙ্কস এবং সেই সাথে ওয়েলকাম। এরকম ছোটো ঘটনা থাকলে আপনি কিন্তু আমাদেরকে ইনবক্সও করতে পারেন। আর আমাদের ফেসবুকের অ্যাড্রেস যেটি হচ্ছে রেডিও ৭১ স্ল্যাশ facebook.com/radio ৭১ FM 98.4। আর যারা হচ্ছে আমাদের অদৃশ্য ফ্যান পেজে যেটা আছেন রয়েছেন facebook.com/অদৃশ্য 98.4, এখানে গিয়েও কিন্তু আপনি আপনার ঘটনাটা শেয়ার করতে পারেন। আর এই ক্ষেত্রে আজকের শুরুতেই যেটা করতে চাই সেটা হচ্ছে যে একটা ইমেল দিয়ে আমি আজকের আমাদের এই এপিসোডটা কিন্তু শুরু করতে চাই, এবং তারপরে যে গেস্ট আছে সেই গেস্টকে আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আর যেটা মেলটি আমাদেরকে যেভাবে লিখেছিলেন, অর্ক আহমেদ নামে একজন আমাদেরকে মেলটা করেছিলেন, এবং ঠিক উনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই মেলটা পড়ে দেওয়ার চেষ্টা করছি। রনি ভাই, আসসালামু আলাইকুম। ইনভেস্টিগেশন টিমের ফারজাদ ভাই এবং আসিফ ভাইকে সালাম। আশা করি মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় অনেক ভালো আছেন। আমি অর্ক আহমেদ উচ্ছ্বাস, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে BBA-তে পড়ছি। একটা সময় রেডিওর অনেক ভক্ত ছিলাম, বিশেষ করে ভৌতিক প্রোগ্রামগুলো শুনতে অনেক ভালো লাগতো। কিন্তু ঘুণাক্ষরেও কখনো ভাবিনি আমার সাথে এমন ঘটনা ঘটে যাবে। কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পর কি হলো জানি না। শুধু মনে হতো এটা কিভাবে সম্ভব, আর কেনই বা হলো। সেই সময়টাতে এতটাই বিমূঢ় হয়ে গিয়েছিলাম যে ঘটনা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আপনাদের স্টুডিওতে এসে ঘটনাটা গুছিয়ে হয়তো বলতে পারতাম না, তাই অনেক ভেবেচিন্তে ঘটনাটা মেইল করে পাঠালাম। চেষ্টা করেছি যা ঘটেছে সেসব গুছিয়ে লিখতে, কিন্তু সেদিনের ভয়টা এখনো মনের মধ্যে গেঁথে আছে। লিখতেও ভয় হচ্ছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাতে চলে যাই। ঘটনাটা আজ থেকে প্রায় ৮-৯ বছর আগের। যতদূর মনে পড়ে তখন ২০০৮ সাল। ঢাকায় একটা স্কুলে ইংরেজি ভার্সনের ক্লাসে পড়তাম। যদিও আমাদের গ্রামের বাড়ি পঞ্চগড়, কিন্তু বাবার চাকরির জন্য ছোটবেলা থেকেই ঢাকায় থেকেছি। অবশ্য ছোটবেলায় বিভিন্ন উৎসব কিংবা ঈদ আর পূজার ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া হতো, কিন্তু আস্তে আস্তে পড়াশোনার চাপ আর দৈনন্দিন জীবনের যাবতীয় সব ব্যস্ততার কারণে গ্রামে যাওয়াটা খুব কমে যায়, অনেকটা যাওয়া হয় না মতো।
কিন্তু ওই বছর কোরবানি ঈদের কিছুদিন আগে প্রায় ৩ বছর পর আমার বড় চাচা কানাডা থেকে দেশে আসে। বেশ বড় ছুটি পেয়েছিলাম, আর এর মধ্যে ঈদটাও সবার সাথে করা যাবে। তাই আমার বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে অনেক সময় ছিল। তাই সবাই মিলে সিদ্ধান্ত হলো যে বাপ চাচারা সবাই মিলে একসাথে গ্রামে ঈদ করব। যেই কথা সেই কাজ, সবাই মিলে গ্রামে ঈদ করতে চলে গেলাম। এখানে বলে রাখা ভালো, আমাদের গ্রামটা পঞ্চগড়ের মূল শহর থেকে একটু ভেতরে, আর তাই আমাদের গ্রামটা খুব উন্নত না হলেও প্রচুর গাছপালা দিয়ে বেষ্টিত, চায়ে ঘেরা ছিমছাম পরিচ্ছন্ন একটা গ্রাম। গ্রামে ঢুকতেই একটা মৃত খাল পড়ে। আমাদের গ্রামের মুসলমান পরিবারের সংখ্যা বেশি হলেও হিন্দুদের সংখ্যাও নেহাতি কম নয়। তাই আমাদের গ্রামে মসজিদ, ঈদগাহ, কবরস্থান যেমন আছে, তেমনি হিন্দুদের জন্য ছোটোখাটো মন্দির এবং মৃতদেহ পোড়ানোর জন্য শ্মশান ঘাটও আছে। আমি কখনো শ্মশান ঘাট দেখিনি। ছোটকালে গ্রামে গেলেও ওই দিকটাতে কেন যেন পরিবারের কেউই ঘেঁষতে দিত না। তো সেবার যখন গ্রামে গেলাম তখন মনে মনে ঠিক করে রেখেছিলাম এবার শ্মশান ঘাটটা ঘুরে দেখব। যাই হোক, গ্রামে গিয়ে কোরবানির ঈদের আমাজে বেশ কয়েকটা দিন দেখতে না দেখতেই কেটে যায়। এর মধ্যে শ্মশান ঘাটে যাওয়ার চিন্তাটা ভুলে গিয়েছিলাম। ঈদের ২-৩ দিন পর একদিন ঠিক করলাম সুযোগ বুঝে শ্মশান ঘাটে দেখতে বের হব। কানাডা থেকে আসা আমার চাচাতো ভাই ইস্তিয়াককে শ্মশান ঘাটে দেখতে যাওয়ার কথা বললাম। সে আমার থেকে ২ বছরের বড়। প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। তো আমরা সেদিন বিকেলবেলায় খেলতে বেরোবার নাম করে বাড়ি থেকে বের হই আমি আর আমার কাজিন ইশায়েত দুজনে শ্মশান ঘাটে রওনা দিই। শ্মশান ঘাটটা আমাদের গ্রামের মৃত খালটির পূর্ব পারে, তাই জায়গাটা বাড়ি থেকে মোটামুটি দূরে। আর আমরা যখন ওইখানে পৌঁছাই তখন সূর্য পশ্চিম আকাশে প্রায় হেলে পড়েছে। চারপাশ যখন স্তব্ধ, নির্জন, এমনকি জায়গাটা অনেকটা গুমোট এবং নিরিবিলি। তার মধ্যে চারিদিকে ঝিঝি পোকার ডাক জায়গাটা কেমন যেন ভুতুড়ে করে তুলেছে। আর তাছাড়া কবরস্থানে যেমন ১-২ জন গার্ড থাকে, শ্মশান ঘাটে কোনো গার্ড বা প্রহরী থাকে না। তাই সেদিন বিকেলবেলা আমরা দুজনেই ছিলাম। তাই কেমন যেন ভয় ভয় করছিল। ইশায়েতকে জিজ্ঞেস করলাম আর সামনে এগোবো কিনা। দুজনে ভাবলাম আর একটু সামনে গিয়ে দেখি না কি আছে। এমন জায়গা এর আগে তো কখনো আসিনি। কিছু দূর এগিয়ে গিয়ে দেখলাম একটা খোলা জায়গা, তার চারপাশে মোটামুটি ঘন গাছগাছালি এবং খোলা জায়গাটা মাঝখানে মাটি বেশ কালো হয়ে আছে। বুঝতে খুব অসুবিধা হলো না এখানে মৃতদেহের সৎকার করা হয় আর একটা মৃতদেহ পোড়ানো হচ্ছে। এই দৃশ্যটা কল্পনা করতেই ভয়ে পুরো শরীর শিউরে ওঠে। আর ওই জায়গাটা ভালো মতো দেখতেই বুঝলাম জায়গাটা কিছুটা ভেজা ভেজা এবং স্যাঁতস্যাঁতে, কারণ তখনও বুঝে উঠিনি। ইশায়েতকে জিজ্ঞেস করলাম এই জায়গাটা এমন ভেজা কেন, কিন্তু সে কিছু বলতে পারলো না। ঠিক ওই সময় পেছনে একটা খসখসে শব্দ শুনতেই আমরা দুজন ঘুরে দাঁড়াই। তাকিয়ে দেখি ধুতি পরা পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ গাছের পেছন দিক থেকে বেরিয়ে আসছেন। একটু কাছে আসতে দেখলাম তার কপালের মাঝখানে লাল সিঁদুরের মতো কি যেন একটা রয়েছে। চোখে খুব ঘন করে কাজল দেওয়া। এ সময় এমন বয়স্ক একজনকে দেখে খুব অবাক হব কি রীতিমতো ভয় পেয়ে গেলাম আমরা দুজন। সাধারণত এদিকে কেউ আসার কথা না, তাহলে ইনি এলেন কোত্থেকে? কাছে এসে উনি খুব গম্ভীর গলায় বললেন, আমরা এখানে এই সময়ে কি করছি? একটু পরেই তো সন্ধ্যা নামবে। উত্তরে ওনাকে বললাম, এমনকি এখানে শ্মশান ঘাট দেখতে এসেছি। উনি তখন আমাদের অবাক করে দিয়ে বললেন, শ্মশান ঘাটটা দেখতে কেমন লাগছে? আমরা দুজনেই হতবাক হয়ে যাই এবং শ্মশান ঘাট দেখতে আবার কেমন হবে এটা জিজ্ঞেস করার মানেটাই বা কি। যাই হোক, ওনাকে তখন জিজ্ঞেস করলাম, এই জায়গাটা তো ভেজা কেন? উনি তখন বললেন, গতকালই এখানে একটা মৃতদেহ পোড়ানো হয়েছে আর তাই জায়গাটা এমন ভেজা। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছিলাম না, একই গ্রামে থাকি,
একজন মানুষ মারা গেল এবং তার সৎকারও হয়ে গেল, অথচ এই খবরটা জানলামই না। ওনাকে এটা জিজ্ঞেস করতে উনি বললেন, যিনি মারা গেছেন উনি একা থাকতেন। এলাকার লোকজন জানতো সে জাতে হিন্দু। অসুস্থ হয়ে মারা যাওয়ার পর লোকজন মিলে তাকে এখানে সৎকার করে এবং যে জায়গাটা ভেজা ছিল ওখানে তার সৎকার হয়। কথাগুলো যখন হচ্ছিল ওই সময় আমরা কেউ খেয়াল করিনি যে ইতিমধ্যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। লোকটার আশপাশ থেকে কেমন যেন একটা পোড়া গন্ধ নাকে ভেসে আসছে। বা বিচ্ছিন্ন হয়ে যেতেই অনুভব করলাম আমরা সেই ভেজা জায়গাতে দাঁড়িয়ে আছি। লোকটার দিকে তাকিয়ে দেখি তার হাত দুটো আগুনে ঝলসে গিয়েছে আর তার চারপাশে কেমন যেন ধোঁয়া তৈরি হয়েছে। আচমকা উনি বলে উঠলেন, কালকে অনেক কষ্ট হয়েছে, অনেক যন্ত্রণা পেয়েছি, আগুনে আমার পুরো শরীর পুরো ছাই হয়ে গিয়েছে। কত্ত করে বললাম, আমারে পুড়িও না তোমরা, আমারে পুড়িও না, কিন্তু কেউ শুনতে পেল না। কথাগুলো বলেই উনি কাঁদতে লাগলেন। আমরা বলে উঠলাম, মানে? উনি তখন আমাদের দিকে তাকালেন। এই প্রথম লক্ষ্য করলাম ওনার চোখ দুটো অসম্ভব রকমের লাল, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। আমাদের দিকে ওভাবে তাকিয়াতেই বললেন, কালকে এখানে আমার সৎকার হয়েছিল। কি? ইস্তিয়াকার আমরা দুজনে চিৎকার করে খালের ওদিকে পাড়ি দিয়ে পথ দিয়ে দৌড় দিই এবং শুধু মনে হচ্ছিল ওখানে একটা লোক আমাদেরকে মেরে ফেলবে। খানিক দূর পথ আসতে না আসতেই 4-5 জন লোক দেখতে পাই এবং তাদেরকে চিৎকার করে কাঁদতে থাকি এবং আমরা ঘটনাটা বলি এবং ওনারা কিছু বুঝতে না পেরে আমাদেরকে ঠান্ডা করে পুরো ঘটনাটা জানতে চান এবং পুরো ঘটনাটা বলার পর ওনারা আমাকে বাড়িতে নিয়ে আসেন এবং কখনো এসব জায়গায় বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় একা যেতে নিষেধ করেন। এরপরে কয়েকদিন প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম এবং সেরে উঠতে অনেক সময় লাগে। সেদিনের ভয়টা এখনও ভুলতে পারিনি। এখনও মনে পড়লে পুরো শরীর ভয়ে শিউরে ওঠে। একজন মৃত মানুষের কথা বলছিলাম আমরা। তো রনি ভাই, এই ছিল হচ্ছে আমার ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পুরো শোনাবেন। ধন্যবাদ। ওকে, অর্ক আহমেদ আমাদেরকে একটা চমৎকার একটা মেল পাঠিয়েছিলেন এবং যে মেলটা আমরা পড়লাম শ্মশানঘাট রিলেটেড একটা মেল। এবং গত সপ্তাহে কেউ একজন আমাদেরকে কমেন্টস করেছিলেন যে আমরা যেন শ্মশানঘাটের ঘটনাগুলো যেন অন এয়ার করি। তো ঠিক তেমনিভাবে আমরা কিন্তু আজকে আপনাদের জন্য চমৎকার একটা শ্মশানঘাট রিলেটেড একটা মেইল কিন্তু আমরা পড়ে দিলাম। আর সেই সাথেই আমাদের মাঝখানে কিন্তু একজন গেস্ট আছেন, ওনার কাছে যাব। তবে তারও আগে যারা ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন তাদের কথাবার্তাগুলো একটু জানাতে চাই। এদিকে আমাদের সাথে রাজু রয়েছেন ধানমন্ডি থেকে। শুরু হয়ে গেল আমার সবচেয়ে পছন্দের শো ফ্যামিলি নিয়ে শুনছি। থ্যাংক ইউ সো মাচ রাজু, শুনতে থাকুন। আর রবিন হোসেন রয়েছেন এবং বলেছেন উনি আছেন কেরানীগঞ্জ থেকে। শান্ত রয়েছেন ধানমন্ডি থেকে। শুরু হয়ে গেল আমার ওকে, শান্ত পুরো ফ্যামিলি নিয়ে আমাদের সাথে আছেন। ফরিদুল ইসলাম যাত্রাবাড়ি থেকে লিখেছেন, খুব ভয় লাগছে। থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনার ভয়ের যোগান দেওয়ার জন্যই কিন্তু অদৃশ্য নিয়ে হাজির হয়ে যাই আমরা। এদিকে শারিয়ার আহমেদ রয়েছেন মতিঝিল থেকে। হাই রনি ভাই, হাউ আর ইউ? আচ্ছা, মাই সেল নম্বর হচ্ছে এটা এবং রনি ভাই আমাকে ফোন করবেন বলেছিলেন। ওকে, অবশ্যই কিন্তু আমরা আপনার হয়তো ফোনে ট্রাই করার কথা এবং কথা হয়েছিল আপনার সাথে একবার, তারপরে হয়তো আপনার সাথে আমরা কানেক্ট করতে পারিনি। আজকে নাম্বার দিয়েছেন, অবশ্যই আমরা আপনার সাথে কিন্তু যোগাযোগ করব। আর ফেসবুকেও রয়েছেন অনেকেই। ফেসবুকে যারা আমাদের সাথে রয়েছেন তাদের কথাবার্তাগুলো একটু জানবো এবং তারও আগে বলতে চাই যে আপনারা যারা আমাদের এখানে ঘটনা নিয়ে আসতে চান তাদেরকে কিন্তু সবসময় আমরা ওয়েলকাম করতে চাই। আপনার সেল নাম্বারটা দিতে মোটেও ভুলবেন না। নিয়মটা একটু আরেকবার বলছি, মোবাইলের মেসেজ অপশনে যান, লিখেন EFM স্পেস আপনার নাম, তারপর আপনার লোকেশন দেন, আপনার সেল নাম্বারটি পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারটিতে। আর এদিকে আমাদের সাথে ফেসবুকে যারা জয়েন করে ফেলেছেন, আমাদের সাথে তমাল রয়েছেন, মেঘ নীল রয়েছেন, এদিকে উষা বিন শমশের রয়েছেন। আচ্ছা রনি ভাই, আচ্ছা রিকোয়েস্ট, ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। আর এদিকে আমাদের সাথে আফিয়া তানজিম আভা আছেন, উনি বলেছেন বেস্ট অফ লাক। আমাদের সাথে আবদুল্লাহ খান রয়েছেন, ক্যারি অন। সীমান্ত রয়েছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন খায়রুল আনাম রয়েছেন। আচ্ছা লালমনিরহাট থেকে সমীর মিয়া রয়েছেন, গ্রাম ভাটিয়াপাড়া থেকে। ভাইয়া কেমন আছেন? সাথে আছি। তো ভাইয়া বেশ ভালো আছি। রাসেল আবদুল্লাহ রয়েছেন আমাদের সাথে, গো হেড, অল দ্য বেস্ট। মেহেদি হাসান তেইজ রয়েছেন আমাদের সাথে, বলেছেন আচ্ছা সাথেই থাকুন ভাইয়া আপনি আমাদের। দীপ্ত রয়েছেন, থাকলাম এবং ভয়ের অপেক্ষায়। শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আর এদিকে আমাদের সাথে সাইমুন আহমেদ সৃষ্টি রয়েছেন। ভাইয়ারা, আচ্ছা
নেট অনেক স্লো। আচ্ছা, বিকল্প পদ্ধতি থাকলে বলেন। আচ্ছা, যেটা বলতে চাই আপনাদেরকে, যেটা হচ্ছে যে আপনারা যারা দূরে আছেন বা দেশের বাইরে থেকে আমাদেরকে শুনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে www.71.fm EKATTOR.fm। এটার মাধ্যমে আপনি কিন্তু আমাদেরকে অনলাইনে শুনতে পারবেন। আর ফেসবুকে এসে কমেন্টস করার নিয়মটা বলতে চাই, facebook.com/radio71fm 98.4। এটা আমাদের অফিসিয়াল ফ্যান পেজ। এখানে এসে আপনার অনুভূতিগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর এই মুহূর্তে আমি কথা না বাড়াই, আমাদের যিনি একজন গেস্ট রয়েছেন, আমি গেস্টের কাছে চলে যাচ্ছি এবং গেস্টের মুখ থেকে তার নামটা শুনবো এবং তার ব্যাপারে কিছুটা শোনার পরে তার ঘটনা চলে যাবো সরাসরি। প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মারিয়া ডায়না জ্যোতি। আমি এবার অনার্সে পড়তেছি, সেকেন্ড ইয়ারে। আসছি হচ্ছে খিলগাঁও থেকে, গোরান। হ্যাঁ ভাইয়া, আমি ফার্স্টে যে কথা দুটা ঘটনা বলবো। ফার্স্ট একটা হচ্ছে আমার আম্মুর সাথে হয়েছে। ওকে, আপনার দুটো ঘটনা রয়েছে, তার মধ্যে প্রথম ঘটনাটা হচ্ছে আপনার নিজের মায়ের সাথে। শুরুতে একটু সালটা বলবেন, এটা আসলে ঠিক কত আগের ঘটনা বা কোন সময়কার ঘটে যাওয়া ঘটনা এটা? এটা হচ্ছে আম্মুর সাথে হয়েছে আম্মু যখন 15-16 বছর আচ্ছা, ছিল। মানে আন্টি যখন হ্যাঁ, ওই সময়কার ঘটনা। ওকে, হ্যাঁ। ঠিক আছে, আমরা ঘটনাটাতে যাই। আমার আম্মু নানুর বাড়ি তারা ঘুরতে গেছিল এক্সাম শেষ করে আম্মুদের। তো সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে ওইখানে ঘুরতে গেছে। ফরদাবাস সেই গ্রামের নাম। গ্রামটা হচ্ছে কি মানে অনেক গাছপালা দিয়ে অনেক বেশি দূর দূরান্তে বাড়িঘর। একটা বাড়ির পরপর অনেকগুলো জায়গার পর সেই বাড়িগুলা। আগেরকার গ্রামের তো আর কারেন্ট থাকতো না, তারপর মানুষজনও খুব কম ছিল। আর ওইখানের মধ্যে আম্মুরা যে গেছিল গরমকালের সময়, আর হচ্ছে রাতের বেলার ঘটনা এটা। সবাই মিলে ঘুমাইছিল। তার আগে ভাই আমি বলতে চাই কি, আম্মুদের ওই যেখানে বাসাটা ছিল মামার বাড়ি, ওইটার পাশে হচ্ছে বাঁশবাগান ছিল, অনেকগুলো বাঁশবাগান একসাথে। তো ওইখানেই আম্মুদের বাড়ি ছিল। আর ওইখান থেকে আরও বেশি দূরে দূরে বাকি বাড়িগুলো ছিল। তো এরপর রাতের বেলা যখন তারা ঘুমাইছে, ওইখানে তো কারেন্ট ছিল না আগে, মানে তখন ইলেকট্রিসিটি ছিল না ওই জায়গাটাতে। হ্যাঁ, ওইখানে হারিকেল দিয়ে তারা ঘুম থাকতো। তো রাতের বেলা যখন ঘুমাইতো, হারিকেলটা যখন কমাই দিয়ে তারা ঘুমাইতেছিল সবাই মিলে মাঠের মধ্যে, মানে বাড়ির মধ্যে। মানে বাড়ির যে উঠোন যেটা থাকে, উঠোনের মধ্যে না তারা? না ভাইয়া, উঠোনের মধ্যে না, বাড়ির ভিতরেই, কিন্তু দরজাটা খোলা রেখে। ওকে, তারা দরজাটা খোলা রেখে ঘুমাইতেছিল। তো আর হচ্ছে আম্মু, মানে দরজার সামনে আমার বড় মামা ছিল, বড় মামার পর আমার আম্মু শুয়েছিল। এখন বড় মামার হচ্ছে আম্মু বড়, আম্মুর পরে আর আমাদের বড় মামা হয়। তো এভাবে করে সারিবদ্ধ করে তারা শুয়েছিল। আম্মুর ঘুম হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আম্মু মানে বাঁশবাগানের ওদিকেই, বাঁশের দিকে তাকায় ছিল, বাগানটার ওদিকে। ওইখান থেকে চাঁদের আলো আসতেছিল। তো ওইখানের দিকেই আম্মু ঘুম ভেঙে গেছে। এখন তাকায় ছিল, ঘুম আসতেছে না, তাই ওইখানে তাকায় আছে। তো ওইখান থেকে না, মানে ওইখানে কোনো বাড়ি ঘর নেই, জাস্ট বাঁশ বাগান শুধু, তারপরে একটা পুকুর পাড়। তো ওইখান থেকে না মানুষ আসতেছে। মানে ওই জায়গাটিতে কোনো বাড়ি ঘর কিছু ছিল না, কিন্তু আন্টি দেখছেন যে ওখান থেকে একজন মানুষ হেঁটে আসছে। না, ওইখান থেকে একজন মানুষ না, টোটাল 7 জন মানুষ ওইখান থেকে হেঁটে আসতেছে। ওকে। তো আমি দেখে না, এটা মানে ফার্স্টে দেখে ভাবতেছে যে হয়তো বা এখানে এমনি আসছে। আচ্ছা, মানে ওনার কি মানে মনে আছে কি আদৌ যে ওটা আসলে কত সময় হবে, একটু সময়টা যদি বলা যেত, যে তখন রাত কয়টা বাজে আনুমানিক? এটা তো ওকে, ঠিক আছে। রাত। হ্যাঁ, তারপর আম্মু তাকায় আছে, দেখতেছে যে 6 জন কালো কাপড় পরা আর একজন সাদা কাপড়ে আসতেছে। নর্মালি আমরা যেমন মানুষ লম্বা থাকে তার থেকে আরো বেশি লম্বা। আর চাঁদের আলোতে তারা পুরো দেখতে পাচ্ছিল যে মুখ পুরো ঢাকা ছিল, এরকম বড় বড় কাপড় পরা, একদম বড় পা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা। তো আম্মু ভাবছে যে হয়তো বা অন্য গ্রাম থেকে নৌকা দিয়ে এখানে আসছে। আম্মু তাকায় ছিল, পুরা চাঁদের আলো থেকে তো সব দেখা যাচ্ছে। তো এখন আম্মু দেখতেছে কি, ওরা হাঁটতে হাঁটতে একদম আমাদের নানুর মামার বাড়ি যে ওইখানে চলে আসছে। একদম কাছে চলে আসার পর মামা যে ছিল শুয়ে, মামা তো শুয়েছিল, মামার হাতটা বাইরে ছিল আর কি, দরজার একদম ওইখানেই ছিল।
তো মামার হাত ধরে টান দিছে, যেটা সাদা কাপড় পরা ছিল সে টান দিছে, বাকি 6 জন পিছনেই ছিল। ওকে, এগুলো হচ্ছে কি আপনার আম্মা এগুলো দেখছেন? হ্যাঁ, আম্মু দেখতেছে সবকিছু। ওকে। তো এখন হাত ধরে টান দেওয়ার পর না আম্মু খুব ভয় পেয়ে গেছে যে হঠাৎ করে এরকম একটা মানুষ এসে এভাবে টান দিতেছে কেন। তো মামাকে দেখে কি হাত ধরে টান দিয়ে না নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো আম্মু মামাকে ধরছে, পিছন থেকে ধরছে। মানে তখন এই বিষয়গুলো আপনার মামা কি ছুটের পাচ্ছেন না, উনি তো না, ঘুমিয়ে? মামা পুরা ঘুম, মামার তখনও ঘুম ভাঙে নাই, আম্মু তো ঘুম ভাঙা ছিল দেখে আম্মু এগুলো দেখতে পারছে। হুম হুম। তো এখন মামাকে ধরে টানতেছে, আম্মু যে চিৎকার দিবে, আওয়াজ করবে, সেই আওয়াজটা আম্মু মুখ থেকে আসতেছিল না। আম্মু টানাটানি করতেছে কিন্তু আওয়াজটা বের হচ্ছে না, আর মামাও ঘুম থেকে সজাগ হচ্ছে না। তো এখন মানে আম্মুর অনেক নড়াচড়া দেখে আম্মুর পাশে নানুমণি ছিল। তো নানুমণি উঠছে, উঠার পর দেখতেছে যে আম্মু প্রচুর নড়াচড়া করতেছে মামাকে ধরে, মামাকে টানাটানি করতেছে। এখন নানু বুঝে নাই যে এটা কী হয়েছে, কারণ নানু তার ওগুলো দেখতেছিল না। তো নানু হাঁড়িকুলটা বাড়ায় দিছে, আলোটা বাড়ায় দেওয়ার পর দেখতেছে কি আম্মু খুব কাঁদতেছে, আর মামার সারা শরীর পিছল হয়ে গেছে, একদম পিছলা হয়ে গেছে। তো আচ্ছা। আম্মু এরপর মানে মামার এই কাহিনীটা সবাইকে বলতেছে, সবারই ঘুম ভেঙে গেছে ততক্ষণে। তো সবাইকে বলছে যে এরকম করে এখান থেকে 6 জন মানুষ, 6 জন কালো কাপড়ে আর একজন সাদা কাপড়ে এখানে আসছে, এসে আমার ভাইকে এভাবে করে নিয়ে টান টান দিয়ে নিয়ে যেতে চাচ্ছিল। তো ফার্স্টে কেউ বিশ্বাস করতো না, বিশ্বাস করার মেন কারণটা হচ্ছে যে মামার যেই শরীর, সে শরীর থেকে অনেক বাজে স্মেল আসতেছিল। আচ্ছা, আর হচ্ছে মামা তখন পর্যন্ত জ্ঞান আসে নাই। মানে তখন উনি সেন্স মানে হ্যাঁ, সেন্স তখন নেই আর কি, সেন্সলেস অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। তো ঘুমাই ছিল, ভাবতেছে যে কি হয়েছে, মামার কি কিছু হয়েছে কিনা, যে না। আম্মুর যে নানু ছিল উনি আর কি গরম পানি করে তারপর শরীর মুছাইছে, কিন্তু শরীর থেকে ওই স্মেল আর ওই রকম পিছলা জিনিসটা যাচ্ছে না। তারপর নানু মানে আমুর নানু উনি একটু সুরা বা এগুলো পড়ে মামাকে একটু জ্ঞান আনাইছে, যে সকাল ভোর দিকে মামার জ্ঞান আসছে, সে রাতের কাহিনীর পর থেকে সকালের বেলায় তার জ্ঞান আসছে, সে খুব অসুস্থ হয়ে পড়ছে, জ্বরে পড়ে গেছে। তারপর 15-20 দিন পর এরকম মানে এরকম স্মেলটা তার শরীর থেকে চলে গেছে, কিন্তু সে এরপর থেকে শুকায় গেছে, এরপর থেকে সে। আচ্ছা, মানে হচ্ছে তারপরে উনার মানে আপনার মামা কি পরবর্তীকালে আর কখনো মানে অসুস্থ হয়েছিলেন নাকি, এখন ওর মানে সুস্থ হয়েছিলেন কিনা পরবর্তীকালে, যে শুকিয়ে গিয়ে আবার কোনো স্বাস্থ্য হয়েছিল নাকি এরকমই অসুস্থ হয়ে যান তারপরে? না, শুকিয়ে গিয়ে তার স্বাস্থ্য হয়েছে। আচ্ছা, মানে পরে গিয়ে ঠিক হয় আর কি মানে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওনার সাথে মানে ওই ঘটনা ঘটে যাওয়ার পরে আদৌ কি আর কোনো ঘটনা ওনার সাথে হ্যাঁ ঘটেছিল? হ্যাঁ, মামার সাথে মামা আসলে এখনো প্রায় অনেক কিছু ফিল করে, দেখে, কিন্তু আচ্ছা। মামা তো বড়, কাউকে এত কিছু শেয়ার করে না। হুম হুম হুম। মামার সাহস বলতে কি, মামা দেখে এগুলা, দেখার পর সবাইকে তো বলে না, যে কোনো একজনকে বলে। আচ্ছা। আর হচ্ছে মামা যে নানুর বাড়ি আমাদের এখন, হুম হুম। ওইখানে মামা প্রায় সময় শুনে যে মামাকে কেউ ডাকতেছে রাতের বেলায়, আচ্ছা। 3:30-3টার দিকে মামাকে ডাকে, খুব ডাকে। আর মামার যে রুম, সেই রুমের তো জ্বালানা, যে জ্বালানাটা তো কাচের জ্বালানা, তো এখন ওই জ্বালানাতে এত রাতের বেলায় তো আর অন্য কোনো মানুষ এসে নক করবে না, হুম হুম। নক করলে ফোন তো দিবে। তো ওইখানে এসে নক করে, ডাকে, মামাকে আসার জন্য বলে। তারপর মামা যখন এখান থেকে মানে আসে নানুর বাসায়, তো রাতের বেলা একা একা আসলে দেখা যায় মামাকে পিছন থেকে অনেকেই ডাকে। আচ্ছা, তো এমনিতে হচ্ছে যে ধরেন এটা যে আপনার আমরা যখন এক্সপিরিয়েন্স করলেন আর কি, আপনার মামার সাথে ঘটনাটা ঘটলো, এখন একটা বিষয় হচ্ছে যে ওই বাড়িতে বা ওই জায়গাটিতে, যে জায়গাটিতে আসলে ঘটনা ঘটেছিল, অতীতে কোনো ঘটনা কি আছে আদৌ ওই জায়গা নিয়ে, কখনো কি এই ব্যাপারে জানা হ্যাঁ, যায় ওই কিছু? জায়গাতে আম্মুরা বলে যে ওই জায়গাতে নাকি চালের উপর রাতের বেলায় ঢিল ছোড়া হয়, অনেক আওয়াজ করে, চালের উপর অনেক কিছু ফালানো হয়। তো এটা হচ্ছে আম্মুরা বলে, ফিল করে এগুলা, মানে ওইখানে যারা যারা থাকে তারাও বলে যে হ্যাঁ এরকম খারাপ কিছু এখানে হয়, মানে দেখা তো যায় না কিন্তু আওয়াজ পাওয়া যায়। তো রাতের বেলায় টিনের উপর ইট ঢিল মারা বা কিছু ঢিলাঢিলি করা, তারপর ডাক দেওয়া, যার নাম সেই নাম অনুযায়ী বাইরের থেকে এসে বাইরের থেকে ডাকে, কিন্তু কাউকে দেখা যায় না, বাট আওয়াজটা শোনা যায় যে ডাকতেছে। ওকে, এই ছিল হচ্ছে আপনার প্রথম ঘটনা। হ্যাঁ। আপনার মামাকে নিয়ে একটা ঘটনা, যেটা হচ্ছে যে আপনার আম্মা সেটা এক্সপিরিয়েন্স করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ আপনার এই প্রথম ঘটনাটা আমাদের সাথে শেয়ার করবার জন্য। এবার যেটা হচ্ছে যে আমি একটু দেখি আমাদের রেসপন্স প্যানেলে যারা আছেন তাদের কথাবার্তাগুলো একটু শেয়ার করবো, এবং তারপরে আপনার আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো। আর এদিকে আমাদের সাথে আচ্ছা এসকে সিরাজ রয়েছেন দোহার থেকে। এছাড়া আমাদের সাথে খোরশেদ রবিন
হোসেন রয়েছেন, খোরশেদ রবিন হোসেন শুভ রয়েছেন আমাদের সাথে, উনি আছেন আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে। আর এদিকে আমাদের সাথে আরও যারা জয়েন করে ফেলেছেন, আমাদের সাথে মাহফুজ রয়েছেন, আচ্ছা আমাদের সাথে হৃদয় জয়েন করেছেন, আর এছাড়া আমাদের সাথে আরও যারা জয়েন করেছেন, আচ্ছা আমাদের সাথে আরাফ জয়েন করেছেন, বলেছেন আচ্ছা অনেক ভয় করছে। আর এদিকে আমাদের সাথে সমীর বললেন, বলছেন রনি ভাই কেমন আছেন, বলেন তো আপনাদের আচ্ছা জায়গার বন্ধু। আমার কথা কি অবশ্যই ভাই, আপনি নিয়মিত থাকেন সেই ব্যাপারটা আমরা অবশ্যই জানি, এবং আপনাদের ওখান থেকে কিন্তু এই লালমনিরহাট থেকে কিন্তু আমরা বেশ মেইল পাই আপনাদের ওই জায়গাগুলো থেকে। এই জন্য লালমনিরহাট থেকে আসলে যারা আমাদেরকে লিখেন, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এতটা পছন্দ করেন আমাদেরকে, এতটা ভালোবাসেন আমাদেরকে। আপনারাই হচ্ছেন আমাদের শক্তি, আমাদের সাহস। এদিকে সোভান রয়েছেন লালমনিরহাট থেকে, ভাই কেমন আছেন? আচ্ছা একটা ইমেল পাঠিয়েছি, পড়ে দিও অবশ্যই ভাই। আনিসুর রহমান রয়েছেন, বলেছিলেন সব এপিসোডগুলো ভয়ঙ্কর থাকে, আরও ভয়ঙ্কর হোক এটাই হচ্ছে কামনা করি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। আমাদের সাথে জেরিন আঞ্জুমান রয়েছেন, অল দ্য বেস্ট গাইস, আচ্ছা ইকালে ওয়েটিং টু লিসনিং ইয়ার শো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছেন সুলতানা ইতি রয়েছেন, কান্ট ওয়েট এনিমোর অ্যান্ড ওয়েটিং ফর অ্যামেজিং এপিসোড অ্যান্ড উই আর উইথ ইউ অদৃশ্য, থ্যাংক ইউ সো মাচ। সবসময় এইভাবে আমাদের সাথেই থাকবেন। কৌশিক অভি রয়েছেন, এদিকে আমাদের সাথে জীবন মাহমুদ রয়েছেন, দীপাকার চৌধুরী রয়েছেন, আসিফ শাহরিয়ার রয়েছেন, ওকে আমাদের সাথে অংশু পাল রয়েছেন, আর এছাড়া আমাদের সাথে জিহাদ হাসান ছিলেন, খন্দকার জ্যোতি ছিলেন, বেস্ট অফ লাক জানিয়েছেন আমাদেরকে। আমাদের সাথে অমিতা হালদার অহন রয়েছেন, ওকে আমাদের সাথে মাহিন চৌধুরী রয়েছেন, আমাদের সাথে ইস্পাহানি আরিফ হাওলাদার রয়েছেন, আচ্ছা উনি বরিশাল থেকে শুনেন প্রতিবার আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি এত দূর থেকেও আমাদের সাথেই থাকেন। সারিয়া রবি রয়েছেন, কখন আচ্ছা 11টা কিন্তু বেজে গেছে এবং ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে, এবং আমরা অলরেডি একটা মেইল এবং হচ্ছে একটা চমৎকার ঘটনা কিন্তু শুনে আসছে আমাদের গেস্টের কাছ থেকে। এছাড়া আমাদের সাথে খায়ুম রহমান রয়েছেন, ওনার ওকে প্লিজ আমাদের সাথেই থাকুন। আর এদিকে আমাদের সাথে ইসরাত ইমান রয়েছেন, আবদুল্লাহ আল ফরহাদ রয়েছেন, ইভানা তানজিম রয়েছেন। আমি বিগ ফ্যান অফ দিস বিকজ ওকে থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা তো করে দিয়েছেন আপনারা, আজকে এত মানুষজন আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সাথেই থাকুন এবং লিখতে থাকুন, যেটা করবেন মোবাইলের ম্যাস্টেশনে চলে যান, লিখে ফেলেন EFM স্পেস আপনার নাম, আপনার লোকেশন, তারপর অদৃশ্য কেমন লাগছে সেই ব্যাপারগুলো জানাতে মোটেও ভুলবেন না। 7171 এই নাম্বারটিতে সেন্ড করে দিন। আর যদি ফেসবুকে আসতে চান, facebook.com/radio71FM 98.4 এখানে সে কিন্তু আপনার কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আর যেটা বলছিলাম, ইমেল করার নিয়মটা হচ্ছে ইমেল বা রেকর্ডিং করে যদি আমাদের সাথে যুক্ত হতে চান, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে অদৃশ্য 98.4@gmail.com, ODRISSHO 98.4@gmail.com। আর সেল নাম্বার পাঠাতে মোটেও ভুলবেন না, কারণ হচ্ছে আপনার ঘটনার জন্যই কিন্তু অপেক্ষায় আছে। ঠিক একই উপায় একটু আগে যেভাবে বললাম, মোবাইলের মেসেজ অপশন, তারপরে লিখুন EFM, তারপর আপনার নাম, আপনার সেল নাম্বার 7171 এই নাম্বারটিতে সেন্ড করুন। আর অদৃশ্যের মাঝেই থাকুন, রনি কিন্তু ফিরে আসছি গেস্টকে নিয়ে, তার যে আর একটা ঘটনা রয়েছে সেই ঘটনাটা শুনবো, এবং এছাড়াও কিন্তু একটা চমৎকার মেইল রয়েছে আপনাদের জন্য। সাথে থাকুন, অদৃশ্যের মাঝেই থাকুন। Before you can overcome fear, you must first truly know fear. অদৃশ্য প্রতি বৃহস্পতিবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4। ব্রেকের পরে আবার একবার ফিরে আসলাম, সবাইকে আর একবার ওয়েলকাম করতে চাই অদৃশ্যের মাঝে। আর আমি রনি আছি আপনাদের সাথে, এবং সেই সাথে আমাদের সাথে কিন্তু একজন গেস্ট রয়েছেন। তার ঘটনাটা শুনছিলাম, প্রথম একটা ঘটনা যেটা তার আম্মুর সাথে ঘটেছিল, মানে তিনি দেখেছিলেন, সেই ঘটনাটা আমরা কিন্তু শুনলাম। এবং হচ্ছে তার আরও একটা ঘটনা রয়েছে, এবং আমরা এখন সরাসরি সেই ঘটনাটাতে চলে যাবো, এবং যারা যারা আমাদেরকে কমেন্টস এবং টেক্সট করছেন তারপরে ফিরে এসে আপনাদের কথাবার্তাগুলো জানাচ্ছি। প্লিজ আমার ঘটনায় চলে যাই। এই ঘটনাটা হচ্ছে আমার সাথে।
আমি আমার সাথে ঘটছিল। মানে আপনি নিজে এক্সপেরিয়েন্স করেছেন বিষয়টা? হ্যাঁ, এটা নিজের সাথে। এটা হচ্ছে 2012 সালের ঘটনা। 2012-তে আমাদের সব ফ্যামিলি মিলে গ্রামের বাড়িতে ঘুরতে গেছিলাম, নানুর বাড়িতে, সেটা ব্রাহ্মণবাড়িয়া। ওখানে ঘুরতে গেছি, তো সব ফ্যামিলি মিলে, সব কাজিন, আমরা সবাই মিলে গেছি এখানে। যেহেতু 4-5 বছর পর গ্রামে গেছি, তো তাই অনেক ঘোরাঘুরি করছিলাম। যাওয়ার পর 3-4 দিন মোটামুটি প্রচুর ঘুরছি। ঘোরার পর রাতে অনেক টায়ার্ড হয়ে ঘুমায় পড়তাম। তারপর 3-4 দিন পর যেদিন ঢাকায় আমরা আসবো, তার আগের দিন রাতের বেলার এটা ঘটনা। তার আগে রাতে সারাদিন তেমন একটা ঘোরা হয় নাই, তাই রাত তখন 8:30 বাজে। তো আমাদের ঘুম আসতেছিল না, খালামণি, আম্মু, ওরা সবাই গল্প করতেছিল ঘরের মামার রুমের ভিতরে। তো আমার ঘুম আসতেছিল না। এখন আমি, আমার ছোট বোন আর কাজিন ঐশী, সিজন, ওদেরকে বলছি কি যে চলো বাইরে হেঁটে আসি। তো যেহেতু গরম ভিতরে, বাইরে চলো। আমার একটা টর্চ ছিল, ওই টর্চটা নিয়ে না বাইরে চলে আসছি। কথা বলতে বলতে উঠানে ছিলাম ফার্স্টে, উঠান থেকে না হাঁটতে হাঁটতে প্রায় অনেক সামনে চলে আসছি, রাস্তার ওইখান থেকে চলে ওইখানে পুকুর পাড় আছে, সিঁড়ির থেকে নেমে পুকুরের ওদিকেই প্রায় গেছি গিয়ে। তারপর এখানে বলে রাখতে চাই যে গ্রামের মধ্যে না 9টা মানে অনেক রাত, সবাই ঘুমায় যায়, সবাই ঘুমায় পড়ে। তো অনেক রাত হয়ে গেছে অন্যদের জন্য, আমরা তো সজাগ। এখন সিঁড়ির মধ্যে আমরা দাঁড়া কথা বলতেছি। তো সিঁড়ি মানে পুকুর যেটা পানি, ওইখান থেকে 2-3 সিঁড়ির উপরে ছিলাম আমরা, পুরো পানির ওদিকে যাইনি। তো ওইখানে দাঁড়া কথা বলতেছি, টর্চটা একবার অফ করতেছি, অন করতেছি, মানে ফান হিসেবে। তো আমরা যে এত রাতে বাইরে চলে আসছি, এটা ভয় পাচ্ছিলাম না। তারপর কথা বলতে বলতে না আমার কানে হঠাৎ একটা সাউন্ড আসছে, সেটা হচ্ছে পুকুর পাড়ের মধ্যে কি জানি পড়ছে, অনেক জোর একটা আওয়াজ হয়েছে। তো এইটার সাউন্ড আসার পর না আমি টর্চটা জ্বালায়া তখন পুকুরের ওদিকে দিছি যে কি পড়লো, কিসের এত আওয়াজ। নর্মালি মাছ লাফাইলে কিন্তু এত জোরে আওয়াজ হয় না, বা এত মানে খুবই মানে আওয়াজটা কি, মানে খুব বড় রকমের কিছু একটা পড়লে যে আওয়াজ হয়? হ্যাঁ, খুব বড় রকমের, যে মনে হচ্ছে যে উপর থেকে কিছু বড় জিনিস আচ্ছা, পড়ছে। একটু পুকুরটা সম্পর্কে একটু জানবো, যে মানে পুকুরটা আসলে কি, মানে ছোট খাটো পুকুর ছিল নাকি একটা বেশ বড়সড় একটা পুকুর ছিল? বেশি বড় না, বেশি ছোট না, এটা হচ্ছে ওইখানের মানুষদের জন্য ইউজ করার জন্য। আচ্ছা, মানে ওখানে তারা গোসল করার জন্য। গোসল করার জন্য, হ্যাঁ। তো ওই পুকুরটার মধ্যে না, আর পাশে হচ্ছে অনেক নারকেল গাছ, পুকুরের পাশ দিয়ে গাছ আছে। তো আমি হচ্ছে উপর থেকে কি নারকেল পড়লো এত রাতের বেলায়, কি হইলো, এত আওয়াজ কেন? তো ওইখানে টর্চ দিয়ে দেখতেছি কি পানি পুরা প্লেন, মানে পানিতে মধ্যে যে কিছু পড়ছে ওটা বোঝা যাচ্ছে না। মানে হচ্ছে কিছুক্ষণ আগে কোনো জিনিস যদি পানিতে পড়ে, তাহলে একটা ঢেউ বা একটা তরঙ্গ হয়, সেই তরঙ্গটা কিছু ছিল না, কিচ্ছু ছিল না। তো আমি ভয় পেয়ে গেছি একটু যে এইমাত্র আওয়াজটা আসলো, অথচ এখানে পানি এরকম ফ্রেশ কিভাবে হয়। তো আমি ভাবছি কি হয়তো আমার সাউন্ডটা মানে শোনাই ভুল হয়েছে। আবার কথা বলতেছি ওদের সাথে, ওদেরকে কিছু বলিনি যে ভয় পেয়ে যাবে, এই জন্য কিছু বলিনি। তার কিছুক্ষণ পর মানে ওরা আপনার সাথে যারা ছিলেন, ওনরা কি এরকম কোনো শব্দ শুনেছিলেন? না, শুনলে তো বলতো, শুনে নাই। ওকে, শুধুমাত্র আপনি একাই শুনেছিলেন ওই শব্দটা? হ্যাঁ। ওকে। তারপর ঐশী আমার হাত থেকে, আমার ছোট বোন, সে আমার হাত থেকে টর্চটা নিয়ে না, সেও এরকম ভাবে পানির মধ্যে দিতেছে। আমি ভাবতেছি সেও মনে হয় পানি দেখার জন্য এরকম করতেছে। তো ঐশী আমাকে বলতেছে কি যে যদি এখানে আওয়াজ পাইছি, আমি কিছু পড়ছে এমন আওয়াজ পেয়েছি, কিন্তু এখানে তো পানি পুরা ফ্রেশ। তো আমি বলছি হয়তো বা আমাদের মানে শোনা ভুল। হ্যাঁ, তো ওই পর্যন্ত না আমাদের ভয়টা আসতেছিল না যে এখানে একটা কিছু ভুল হচ্ছে, এখান থেকে চলে যাওয়া আমাদের বেটার। তো এখন সিজন বলতেছে কি যে এখানে যেহেতু পানির আওয়াজ এরকম হচ্ছে, হয়তো বা কেউ গোসল মানে মুখ টুক ধুয়ে গেছে দূর থেকে, এরকম কিছু একটা হবে, বা কি মানে আমাদের এই শোনার ভুল হয়েছে, থাকি এখানে থাকি, ভালো লাগতেছে যেহেতু। তো কথা বলতেছি 5 মিনিট কেটে গেছে, প্রায় 4-5 মিনিট কাটার পর দূরের থেকে কেউ ডাকতেছে। আমি এখানে আগে বলে রাখি ভাইয়া, এই পুকুরের মধ্যে না কোনো নৌকা নাই। হ্যাঁ, পুকুরটা তো নিজস্ব, তাই এখানে কোনো নৌকা ইউজ করা হয় না, বা এখানে কোনো নৌকা রাখাও নাই। তো এখন একজন মানে দূরের থেকে আর কি সাউন্ড আসতেছে যে গল্প করতেছিস কেন, আয় নৌকায় বয়, তো পার করাই। তো এই শব্দটা হচ্ছে মানে একদম স্পষ্ট শুনতে পেয়েছেন? একদম স্পষ্ট শোনা গেছে। তো এই সাউন্ডটা শোনা আমরা 3 জনই শুনছি। পরে বলতেছে যে কিছু শুনছো, একটা আওয়াজ আসছে কিন্তু। পরে আমি বলছি হ্যাঁ, কে ডাকতেছে? তো এখন না মানে মানে আমার তখন রাগ উঠে গেছিলো, যে মনে হচ্ছে যে কেউ ফান করতেছে আমাদের সাথে, এখানে দাঁড়ায় রয়েছি, দেখছে, কথা বলতেছি, মজা করতেছে। তো আমি এদিক ওদিক টর্চটা দিতেছি আর সাউন্ডও করতেছি, যাতে আমাদের আওয়াজ শুনলে কেউ একটু
কথা বললে একটু ভয়টা কাটবে। আমরা তো মোটামুটি অনেক দূরে চলে আসছি, মানে মামার বাড়ি থেকে, মামার ঘর থেকে অনেকটাই দূরে চলে আসছি। তো দেখতেছি কি যে না, কেউ নাই। তো এই সাউন্ডটা না একবার আসছে, তার কিছুক্ষণ পরই মানে কিছুক্ষণ যাইতে না যাইতেই সাউন্ডটা আবার আসছে যে কি করতেছিস, আয় নৌকায় আয়। এইরকম মানে শোনার পর না খুব ভয় পেয়ে গেছি। মানে একটু পরপরই শব্দটা হচ্ছিল, ওই মানে ওই কথাটা শুনতে পাচ্ছেন আর কি। হ্যাঁ, তো কথাটা শুনতেছি। এখন ওই পানির যে আওয়াজটা হচ্ছিল 4-5 মিনিট আগে, ওইটা আবার সেম ভাবে হচ্ছে। ওইটা তো একবার করে আওয়াজটা পাচ্ছিলাম, এখন অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে পানির মধ্যে। অনেক জোরে জোরে মনে হচ্ছে কি কেউ মানে পানির মধ্যে অনেক কিছু পড়তেছে, মানে অনেক লাফাইতেছে এমন লাগতেছে। তো আমি কি করছি, টসটা আবার ওইখানেই দিছি যে কি হচ্ছে আসলে ব্যাপারটা। দেওয়ার পর দেখি কি ওইখানে কিচ্ছু নাই, পানি যে নড়াচড়া হচ্ছে, আমরা আওয়াজ পাচ্ছি, আমরা দিয়ে রাখছি টসটা, তারপরও কিছু নাই। টসটা যখন দিতেছি তখন কোনো সাউন্ড নাই, কিন্তু তারপরে আবার যখন টসটা দিছি ওই সাউন্ডটাই আবার সেমভাবে আসছে। তো আচ্ছা, এই সাউন্ড শোনার পর না অনেক ভয় পেয়ে গেছিলাম, মানে অনেক বেশি ভয় লেগে গেছিল। 3 জন, তার উপর আবার একা একা এত রাতের বেলা এত দূরে চলে আসছি, কেউ নাই, খুব ভয় না খুব। আমার 2 বোন ওই 6 জন, ওদেরকে বলতেছি কি যে দেখো দৌড় দিয়ে তো লাভ নাই, এখান থেকে দৌড় দিলে অনেক দূর, তো তোমরা চুপচাপ থাকো, হাত ধরো, হাত শক্ত করে ধরো, কিছু হবে না। তো ওরা না ভয় পেয়ে প্রায় কান্দার মতো অবস্থা, যে কি এখন এত দূরে চলে আসছি, তার উপরে এরকম আওয়াজটা আসতেছে, খুব ভয় লাগতেছে। তো টর্চটা ঐশীর হাতে দিয়ে না আমি ওদের 2 জনের হাত খুব টাইট করে ধরছি। ধরার পর বলছি কি একসাথে আমরা পিছনে ব্যাক করি, করে চলে যাই, কিছু হবে না, সূরা পড়ো, আল্লাহকে ডাকো, কিছু হবে না। তো এখন ওরা ডাকতেছে, আমরা যখন 3 জন একসাথে পিছনে ব্যাক করছি যে সিঁড়িতে উঠে চলে আসবো, ওই টাইমটাতে না মানে একটা সিঁড়ি যখন উঠছি সেই টাইমটার মধ্যে না মনে হয়েছে কি ওই আওয়াজটা যেটা দূর থেকে আসতেছিল সেটা আমাদের পিছন থেকে আসতেছে। এমন ভাবে ভয়টা লাগছে যে এতক্ষণ আওয়াজটা দূরে পাচ্ছিলাম, এখন এটা আমাদের পিছনে, মানে একদম ভীষণ কাছাকাছি চলে আসছে আওয়াজটা। হ্যাঁ, সেটা আওয়াজটা এত কাছে চলে আসছে, সেই ডাকটা যে নৌকায় বসো, নৌকায় আয়, পার করাবো, মানে এখানে নৌকাও নাই, তারপরে এখানে এই আওয়াজটা এত কাছে কিভাবে চলে আসে, সেই পানির আওয়াজটা যেটা আমরা দূর থেকে ফিল করতেছিলাম, সেই আওয়াজটাই আবার আমাদের কানের সামনে একদম যেই পানিটার মধ্যে ওইখানের মধ্যে আওয়াজটা আসতেছে। তো এটা নিয়ে না অনেক ভয় পেয়ে গেছি। আমি বলছি যে পিছনে তাকানোর কোনো দরকার নেই, কারণ পিছনে কি না কি দেখবো, ওর থেকে বেটার কি হাঁটো। তো আমাদের ওই সিঁড়ি, যেই সিঁড়ি আমাদের মানে নর্মালি যেটা সিঁড়ি থাকে যে নামতেও সেকেন্ড লাগে না, উঠতেও সেকেন্ড লাগে না, ওই সিঁড়িটা না আমাদের এত উঁচা মনে হচ্ছিল যে পা আর বাড়ছে না, পা আর আগাতে পারছি না। তো অনেক উঁচা, অনেক ভয় লাগতেছে, মানে ঠান্ডা হয়ে গেছে, একটা হিম হিম বাতাস, সেই গরমকালের মধ্যে মানে পুরো শরীরটা বরফ হয়ে গেছে, আমাদের 3 জনের শরীর পুরো বরফ হয়ে গেছে, সূরাও মুখ থেকে আসতেছে না, ভয়ে এতটা ভয় পাইছি। তারপর আস্তে আস্তে উঠলাম, আল্লাহ আল্লাহ করে উঠতে উঠতে মানে রাস্তা দিয়ে যখন মানে সিঁড়িটা যখন পার করলাম, পুরো রাস্তায় যখন চলে আসছি, তখন ডাকটা না কমতেছে, আওয়াজটা কমতেছে, যে ডাকতেছিল কিন্তু পানির মধ্যে আওয়াজটা ঠিকই চলতেছিল। ও মানে আপনারা সেই দূর থেকেও সেই আওয়াজটা কন্টিনিউয়াস পেয়েই যাচ্ছেন। আর ডাকটা ছিল না, পানির আওয়াজটা ছিল, তখন হচ্ছে পানির আওয়াজটা পাচ্ছেন, পানির আওয়াজটা ছিল কিন্তু দূর দূর থেকে আসতেছিল। তো আমি তখন ওদেরকে বললাম যে দেখো থাক, এখন বিপদমুক্ত হইছো, এখন মনে হয় ওই পুকুর পাড়ে কিছু একটা সমস্যা আছে, যে এই জন্য ওইখান থেকে আসতেছিল। তো বাসার সামনে এসে বাসায় চলে গেছি ওই দিন রাতের বেলায়, ওইখানে যেয়ে চুপচাপ খালি ঘুমিয়ে পড়ছিলাম। তারপর দিন সকালবেলা উঠে ঢাকায় আসছি। ওকে, কিন্তু হচ্ছে আপনার সাথে যে ঘটনা যেটা ঘটে গেল, এই ঘটনা কি কারোর সাথে শেয়ার করেছিলেন যে এরকম আপনার সাথে হয়েছে? ওই দিন কারোর সাথে বলি নাই, তারপর ঢাকায় আসার কয়েকদিন পর আম্মুকে বলছি, কারণ ওই দিন তো শুনলে বকা দিবে। ওকে, কিন্তু বিষয় যেটা হচ্ছে যে এমনিতে ওই দিন যে ভয় যেটা পেলেন বা ওই জায়গাটার যে ভয়টা পাওয়ার পরে আপনার কি এখনো কি সেই ভয়টা কাজ করে, বা এরকম আপনার সাথে ওরকম কোনো কিছু ঘটেছে যেটা আপনার এখনো মনে পড়ে, বা আপনাকে মনে হয় যে না ওই শব্দগুলো পাই? মানুষ যেটা হয় যে ভয় একবার যদি পায় কোনো একটা জায়গা থেকে, তো ওই যেই বিষয়টাকে কেন্দ্র করে আসলে সে ভয় পায়, তো দেখা যায় যে সেই বিষয়টা তার মনের ভেতরে ভীষণভাবে গেঁথে যায়। আপনার ক্ষেত্রে এরকম কিছু হয়েছে কিনা? এটা হচ্ছে কি মানে ওই ভয়টা আসলে, হ্যাঁ ভয়টা লাগে, এখনো ওই রকম সিচুয়েশনটা মনে পড়ে যে কিছু একটা হয়েছে। তার আগে আমি এই যে কয়েকদিন আগে লাস্ট ডিসেম্বরের দিকে গেছিলাম আবার ওইখানে। তো ওইখানে যাওয়ার পর মামার বাড়িতেই গেছি। তো ওই এর আগের কাহিনীটা তো মনে আছে যে রাতের বেলায় এরকম কিছু হয়েছিল। তো রাতের বেলায় আর বের হই নেই, দিনের বেলায় থাকতাম। তো আর সন্ধ্যার দিকে একদিন
বসে আছি ওইখানে, বসে চা খাচ্ছিলাম। তো ওই টাইমটাতে না মানে পুকুর পাড়ের সাথে দরজাটা, হুম হুম তো ওই রকম আওয়াজটা আসতেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে এখন মনে হয় কেউ ধুচ্ছে, প্লেট ধুতেছে, যে এই জন্য এখানে আওয়াজ আসতেছে। তো আমার কাছে মনে হলো কি আচ্ছা দেখি তো আসলে কি এরকম, যে আসলেই হচ্ছে যে এটা কি সত্যি নাকি। দরজাটা খুললাম, কারণ আমার ওই রুমের মধ্যে অনেক মানুষ ছিল, তাই সাহসটা ছিল। তো দরজাটা খুলে না পুকুরের ওদিকে তাকায় দেখি যে না, ওই রকম সেম অবস্থা, না কেউ নাই, হুম হুম কিছু নাই। যে আমি 2 সেকেন্ড আগে যে আওয়াজটা পাইছি, মানে উঠে দরজাটা খুলতে খুলতে যে টাইম, তো ওই পানি পুরো ফ্রেশ, তো কিছুই নেই। তো এরকম আওয়াজটা আমি আবার ফিল করছি। ওকে, ঠিক আছে। তো লাস্ট এর সর্বশেষ ওই জায়গাটিতে আর কবে গিয়েছেন? ডিসেম্বর, লাস্ট ডিসেম্বরের দিকে। আচ্ছা, লাস্ট ডিসেম্বরের দিকে আপনি ওখানে গিয়েছিলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনাটির জন্য। আপনার সেই গ্রামের একটা ঘটনা শুনলাম, যেটা হচ্ছে আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছিলেন। তো আমাদের সাথে আসলে রাতের বেলায় এসে আপনার দুটো ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রথম গেস্ট, যার ঘটনা হচ্ছে আমরা শুনলাম এবং তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা কিন্তু আমরা একটা পেয়েছিলাম এবং তার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শুনেছি। ঠিক তেমনিভাবে আপনারা যদি এমন ঘটনা থেকে থাকে বা এর থেকেও ভয়ঙ্কর কোনো ঘটনা বা অভিজ্ঞতা আপনার জীবনেও কিন্তু থেকে থাকতেই পারে, তো সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সেল নাম্বারটা আমাদের কাছে পাঠান। কারণ হচ্ছে আমরা চাই আপনার ঘটনাটি অনিয়ার হোক, সেটা আপনার নিজে সরাসরি এখানে এসে আপনার ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, কিংবা হচ্ছে আপনি ইমেল করে বা রেকর্ডিং করে কিন্তু আপনার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনার সেল নাম্বারটা আমাদের কাছে পাঠিয়ে দিন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে EFM স্পেস আপনার নাম, আপনার লোকেশন, দেন সেল নাম্বারটি পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারটিতে। আর ইমেল কিংবা রেকর্ডিং করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে অদৃশ্য 98.4@gmail.com, ODRISSHO 98.4@gmail.com। এখানে জাস্ট আপনার মেইল কিংবা রেকর্ডিং এটা কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আর এদিকে আমাদের সাথে যারা রয়েছেন, ওকে, আমাদের সাথে রাপি রয়েছেন, বরিশাল থেকে শুনছেন। আমরা 10 ফ্রেন্ড মিলে একসাথে শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা একসাথে অনেকেই শুনছেন। সবাইকে ওয়েলকাম অদৃশ্যের মাঝে এবং শুনতে থাকবেন। আচ্ছা, উনি আরও বলছিলেন, আচ্ছা ভয় পাচ্ছি ভাই। হ্যাঁ, আগের যে ঘটনাগুলো শুনলাম নিঃসন্দেহে ভয় পাওয়ার মতো একটা ঘটনা ছিল। আমাদের সাথে শিহাব ছিলেন। আচ্ছা, আমি শুনছি, আচ্ছা আপনারা 3জন ফ্রেন্ড একসাথে শুনছেন ঘটনাগুলো। আমাদের সাথে আরাফ রয়েছেন। ওকে, উনি বলছেন সেই ভাই, আচ্ছা অনেক ভয়, অনেক আচ্ছা মজাও, আচ্ছা সবাই মিলে শুনছি। আচ্ছা, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আপনার। শুনতে থাকুন ভাই আপনি। এদিকে আমাদের সাথে জান খান রয়েছেন, উনিও লিখেছেন বরিশাল থেকে আছেন আমাদের সাথে। উনি বলেছেন আচ্ছা বরিশাল বাকেরগঞ্জ থেকে আছেন, সাথেই আছে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সাথেই থাকুন। আর এদিকে আচ্ছা আরাব বলছেন, আচ্ছা উনি অনেক বেশি ভয় পাচ্ছেন। আমাদের সাথে বরিশাল থেকে আরেকজন রয়েছেন, উনি লিখেছেন আচ্ছা রূপাটলি থেকে লিখেছেন, আচ্ছা অনলাইনে আছে আপনাদের সাথে এবং খুব ভালো লাগছে। আপনারাও 3জন বন্ধু একসাথে শুনছেন আমাদেরকে। আমাদের সাথে আরাফাত মির্জা শুভ রয়েছেন, আচ্ছা খুব ভয় লাগছে। আর এদিকে আমাদের সাথে সাবরিনা সাবা রয়েছেন, আমি আর আমার বোন একসাথে বাড়ির উঠোনে শুনছি। ওকে, উনি বরিশাল থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আমি চাই আচ্ছা বরিশালে একটা আচ্ছা আপনাদের আচ্ছা রেডিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, যে আমরা অবশ্যই সেটা কিন্তু চেষ্টা করবো এবং আমরা হয়তো আমাদের ইনভেস্টিগেশন টিম বিভিন্ন জায়গায় যায় ঘটনা সংগ্রহ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বরিশালের দিকেও যেহেতু আপনারা এত মানুষজন আছেন, আপনারা যদি সহযোগিতা পাই আপনাদের, আমরা কিন্তু আমাদের ইনভেস্টিগেশন টিম সেখানে যাবে এবং আপনাদের মাঝখান থেকেই হয়তো অনেকগুলো ঘটনা সংগ্রহ করা সম্ভব হবে। তো আপনাদের ঘটনা থাকলে সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই জানাবেন, আমরা অবশ্যই যাব আপনাদের ওখানে। এদিকে আমাদের সাথে আচ্ছা সৈয়দ ইকবাল রয়েছেন। ওকে, সাথে থাকুন ভাই, আশা রাখছি এর পরের জিনিসগুলো আপনার আরও বেশি ভয় পেতে সহযোগিতা করবে। ইয়াসমিন আরাফাত শুভ রয়েছেন, লাভ ইউ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের সাথে রিহান শাহিন রয়েছেন, আচ্ছা ভালোই ভয় করছে শুনে এবং একলা শুনছি, ভয় পাচ্ছি ভাইয়া, থ্যাংক ইউ, সাথে থাকুন, এর পরের বিষয়গুলো হয়তো আরও ভয়ের হবে। এদিকে আমাদের সাথে বর্ণ রয়েছেন, বলেছেন হ্যালো আমি নতুন শুনছি, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাকে জানাতে চাই অদৃশ্যের মাঝে যদি ডুব দিতে চান তাহলে যেটা করতে হবে, প্রতি বৃহস্পতিবার রাত 11টায় টিউন করতে হবে রেডিও 71 FM 98.4। আর এদিকে আমাদের সাথে যেটা রয়েছেন মুরাদ বিল্লা রয়েছেন, গাজীপুর থেকে আছেন। আমরা আচ্ছা উনি ডুয়েট পড়েন সম্ভবত, থ্যাংক ইউ। আর আমাদের সাথে অর্ণব রয়েছে, আচ্ছা আমি আচ্ছা সুমির ভাইয়া আচ্ছা একা লাইট অফ করে শুনছেন এবং বন্ধুরা সবাই রুমে একসাথে শুনছি, সত্যি
সত্যি ভয় লাগছে। আচ্ছা, রুমে শুনতে থাকুন। আচ্ছা, সুমি আছেন ঢাকা থেকে আমাদের সাথে। এছাড়াও আমাদেরকে সিরাজ লিখেছেন, আচ্ছা রনি ভাই একা খুব ভয় লাগছে। ওকে ভাইয়া, শুনতে থাকুন, আপাতত একাই। আর এখন যেটা করতে চাই, যাব হচ্ছে ছোট্ট একটা বিরতিতে। জাস্ট তারপর পরই আমি কিন্তু নেক্সট ঘটনাটা নিয়ে কিন্তু হাজির হয়ে যাচ্ছি। আর আমি রনি আছি আপনাদের সাথে। আর আপনার ঘটনাগুলো জানাতে চান এবং হচ্ছে কেমন লাগছে অদৃশ্য, সে ব্যাপারে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর ফেসবুকে যারা যুক্ত হতে চান, facebook.com/radio71FM 98.4। আর সরাসরি যদি আমাকে SMS প্যানেলে পেতে চান, তাহলে যেটা করতে হবে, মনে ম্যাচ অপশন গিয়ে লিখতে হবে EFM স্পেস আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপরে কথাবার্তাগুলো পাঠিয়ে দিতে হবে 7171 এই নাম্বারটিতে। অদৃশ্যের মাঝেই থাকুন। Before you can overcome fear, you must first truly know fear. অদৃশ্য প্রতি বৃহস্পতিবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4। ঠিক তাই, আপনি টিউন করে আছেন রেডিও 71 FM 98.4 FM। আর সময় হয়ে গেল কিন্তু অদৃশ্যের মাঝে ডুব দেওয়ার জন্য। আর আমরা আছি, আমি আপনাদের সাথে রনি আছি, এবং আমাদের মাঝখানে আজকে কিন্তু খুবই একজন স্পেশাল গেস্ট রয়েছেন। এর আগেও আপনাকে একবার বলেছিলাম যে আমরা কিন্তু মাঝে মাঝে আপনাদের জন্য কিছু স্পেশাল গেস্ট নিয়ে আসি। তো এই গেস্টটি হচ্ছে আমাদের কাছে আরেকটু বেশি স্পেশাল, কারণ এই মানুষটা হচ্ছে আমাদের ভীষণ কাছের এবং আমাদেরই একজন। আমাদের হেড অফ প্রোগ্রাম নির্ঝর ভাই আছেন আমাদের সাথে। তাকে ওয়েলকাম করব এবং তারপরে তার একটা ঘটনা আছে, আর সেই ঘটনাটা আমরা শুনবো। হ্যালো নির্ঝর ভাই। হ্যালো, কি অবস্থা, কেমন আছেন? ভালোই আছি। ওকে, আপনি এর আগেও আপনার এই ঘটনাটা আমি শুনেছিলাম, তো আমি তখন নিজেই ঘটনাটা শোনার পরে ভয় পাচ্ছিলাম। তো আমার অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আপনাকে অদৃশ্যে নিয়ে আসবো। যাই হোক, আজকে সেই দিনটা চলে এসছে। তো আমার মনে হয় যে আমরা একটু সরাসরি ঘটনায় চলে যাই। না, ব্যাপারটা হচ্ছে যে আসলে আজকে আমার এখানে বসে একটু অন্যরকম লাগছে। মানে সবসময় তো হট সিটে বসাই হয়, শো করছি আমরা, কিন্তু আজকে আসলে যেটা বলতে এখানে এসেছি সেটা একদমই মানে সত্যি একটা অভিজ্ঞতা আমার, এবং এই ধরনের সরাসরি ভৌতিক অভিজ্ঞতা আমার এর আগে কখনই হয়নি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঘটনা ঘটেছিল কিন্তু দিনের আলে, মানে সন্ধ্যা হবে মাত্র মাগরিবের আজান দিবে কি দিবে না ওই সময়, গোধূলি বেলাটাকে যেটাকে বলে, গোধূলি বেলাটা, যেটা আসলে আমরা জানি যে আমাদের গুরুজনরা বলতো যে ওই সময়টা ছাদে যেতে মানা করতো, আজানের আগের সময়টা, ওই সময়টাতে খারাপ কিছু ঘুরে ঘুরে বেড়ায়, বা মেয়েদের খোলা চলে বাইরে না যাওয়া। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারগুলো তো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই ব্যাপারটা ঘটেছে কিন্তু আমাদের স্টেশনে এবং এই অন এয়ার রুমে। তো আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মাসখানেক আগের কথা। দুজন গেস্ট ছিল, একটা স্পেশাল প্রোগ্রাম হচ্ছে আমাদের রেডিও 71-এর। তো গান চলছে, কথা চলছে গেস্টদের সাথে। তো এর মাঝখানে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের তো সামনে একটা কনসোল থাকেই, যারা হয়তো আমাদের ফেসবুক লাইভ দেখে তারা বুঝতে পারবে, একটা কনসোল থাকে, পাশে একটা পিসি থাকে, আমরা পিসিতে কাজ করি, আবার কনসোলে সাউন্ড ব্যালেন্সটা করি মিক্সারে। তো দেখলাম হঠাৎ করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়তো অটো বেড়ে গেল। তা আমরা হয়তো কোনোভাবে হাত লেগে কিংবা কোনো একটা সুইচের চাপ পড়ে বেড়ে গেছে। তাই আমি আবার কমিয়ে দিলাম, আবার কথা বলছি, একটু পরে আবার একই জিনিস হলো। তো যেটা হয় যে অনেক কিছু বাইরে থেকে আমাদের যে টেকনিক্যাল চিফ আছে নিপুণ, সে অনেক কিছু অপারেট করতে পারে। আমি ভাবলাম হয়তো এটা জাস্ট মজা করছে আমার সাথে কেউ। তো একটা ব্রেকে আমি বের হয়ে এসে যারা ছিল আমাদের সবার সাথে মজা করে ধমক দিলাম যে এরকম ডিস্টার্ব করছে কে। তো ওকে না, আমরা কেউ করি নাই। আমার আচ্ছা ঠিক আছে, হয়তো করেছে, এখন বলে নেই। আবার গেলাম, আবার শো করছি, আবার 5-10 মিনিট পরে একটা না 2-3টা সুইচ একদম আমার চোখের সামনে উঠে গেল, মানে ম্যানুয়ালি একদম উঠে। আমি দেখছি, হ্যাঁ। তখন আমার মানে শোয়ের মাঝখানে তো, আর এই সময়টা ওরকম কিছু মাথায় আসে যে ভর্তি কিছু। তা আমি বললাম যে এরকম দুষ্টামি কেন করছে ওরা, শোয়ের মাঝখানে ডিস্টার্ব হচ্ছে, কারণ একটা শো গেস্টরা গান গাচ্ছে, মাঝখানে মিউজিক বেড়ে যাচ্ছে, এরকম ঝামেলা। পরে আমি ওই কাজ দিয়ে তাকিয়ে দেখলাম যে না, ওরা সবাই ওদের মতো কথা বলছে, এরকম করার কিছু নাই।
তো আমি আবার হাত দিয়ে কমিয়ে কথা বলছি। একটু পরে যেটা হলো দেখলাম যে বারবার বেড়ে যাচ্ছে এবং আমি হাত দিয়ে নামানোর চেষ্টা করছি সুইচটা, তারপর আমার হাত নিয়ে সুইচগুলো উপরে উঠে যাচ্ছে। তখন আমার কাছে মনে হচ্ছে এটা একটা দের সামথিং। মানে ওই জিনিসটা কি মানে আপনার হাতটাকে নিয়ে যাওয়ার মতো মানে অতটুকু শক্তি অতটুকু শক্তি ছিল, মানে এটা আমি অবাক হচ্ছিলাম যে আমি নামাচ্ছি তারপরে আমার হাত সহ উঠে যাচ্ছে, মানে যেগুলো আমার সাধারণত দেখি, মানে হরর মুভিতে দেখি থাকি। তো ওটা কয়েকবার হওয়ার পরে আমার তো পুরো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেলাম, একটা ব্রেক নিলাম, তারপরে এসে বললাম। তো ওরা সবাই গেল, নিপুণ গেল, ওখানে অর্ক গেল, তারপরে তখন আবার সব কিছু ঠিকঠাক। ও মানে ওনারা যখন ওখানে গেল তখন আর এই ঝামেলাটা হচ্ছে? হ্যাঁ, তখন কিছু ঝামেলা হচ্ছিল না, ওরা চলে আসলো। তো তারপরেও দেখলাম যে শুরু করলাম আবার 5 মিনিট ডিস্টার্ব। তো তখন লাকিলি যে শোয়ের প্রায় শেষের দিকে ছিল, তো আমি তখন মানে শোটা কোনোভাবে ইয়ে করে দিলাম আর কি, শেষ করে বের হয়ে আসলাম। তো এটা খুবই মানে একটা নিঃসন্দেহেই একটা উইয়ার্ড ঘটনা আপনার জন্য, খুবই উইয়ার্ড, মানে আনইউজুয়াল একটা ঘটনা। এবং এটার ভেতরে ডেফিনেটলি ওই একটা পয়েন্টটাকে আমি একটু মার্ক করবো, যে জায়গাটা আপনি বললেন যে ওই ইলেকট্রিক সুইচগুলো আপনি হাত দিয়ে বন্ধ করতে গিয়েও আপনার হাত নিয়ে যাচ্ছে। কারণ আমিও তো বসে আছি এখানে, তো সেই জায়গাটায় কিন্তু আসলে এতটুকু পাওয়ার কিন্তু এটা নেই যে ও মাঝে মাঝে অটো কাজ করে, কিন্তু হাত টেনে নিয়ে যাওয়ার মতো বা হাত রাখলে ওটা মুভ করার মতো কিন্তু অতটা শক্তি কিন্তু ব্যাপারটা না। সেটাই, মানে এটা তোমরা তো সবসময় কাজ করছো, মানে এটা আমরা জানি যে অটো হয়তো কোনোভাবে বেড়ে যেতে পারে, কিন্তু ধরে রাখছি তারপর টেনে নিচ্ছে, এই ব্যাপারটা আসলে গা শিরশিরে করার একটা অনুভূতি। ওকে। এবং যেটা হচ্ছে আসলে আমাদের অফিসটা আমার যে মনে হয় যে চারপাশে গাছপালা, অনেক গাছপালা কিন্তু আমাদের এখানে, এবং যেটা শুনেছি আমাদের গাছপালা থাকলে আসলে জিন ভূতের একটু বেশি থাকে আনাগোনা। জিনরা হ্যাঁ কিছু জায়গায় যেমন পজেস্ট করে, সেক্ষেত্রে কিছু বড় গাছ বা যদি এই জায়গাটা নিয়ে কোনো ঘটনা এর আগে থেকে থাকে, তো সেরকম কিছু আসলে হতে পারে। আর যে জিনিসটা হচ্ছে যে এরকম একটা ঘটনা এমন একটা জায়গার কথাই বলছেন যে জায়গাটিতে ঠিক এই মুহূর্তে আমি বসে আছি, ঠিক ওই কনসোলটার সামনে, এবং এত রাতে এটা আসলে নিঃসন্দেহে আমার জন্য কিন্তু বেশ ভয়ের একটা বিষয়। বাই দ্য ওয়ে, লিসেনার আপনি টিউন করে আছেন রেডিও 71 FM 98.4, আর যে ঘটনাটা শুনছিলাম সেটা কিন্তু আমাদেরই ঘটনা, আমাদের এইখানকার ঘটনা। আমি যেখানে বসে আছি সেইখানকার ঘটনা। আর সেই ঘটনাটা এক্সপিরিয়েন্স করেছিলেন আমাদের প্রোগ্রামের নির্ঝর চৌধুরী। নির্ঝরের কাছ থেকে এই ঘটনাটা শুনলাম, এবং নির্ঝর আপনার সম্ভবত আপনার আরও একটা ঘটনা আছে যেটা বলছিলেন আপনার বাসায় ঘটেছিল আর কি। আমার সেই ঘটনাটা তাহলে আমরা যাই। হ্যাঁ, ওটাও একটা মানে ওইটা আসলে খুব ভয়ঙ্কর ছিল। মানে রেডিও স্টেশন যেটা ছিল সেখানে মানুষজন ছিল এবং একটু আলো ছিল, দিনের আলোর মতো ছিল। কিন্তু আমার বাসায় একটা অনুভূতি আছে, সেটা হচ্ছে একদম অনেক রাতের একটা, যখন শুধু আমি ছাড়া কেউ নেই আমার বেডরুমে। সেটা হচ্ছে আমার রুমটার বর্ণনাটা একটু দেই, তাহলে একটু বোঝা যাবে। আমাদের পুরোনো বাড়ি, 4 তলায় সবাই থাকে আর 5 তলায় আমি একা থাকি। তো আমার যে রুমটা যেহেতু পুরোনো বাড়ি, একটু ভাঙাচোরা, এবং আমি যেখানে শুই তার সাথেই জানলার পাশে আরও বেশ কিছু বাড়ি, গাছ টাছ দেখা যায়। তো একদম আমি শুয়েই আকাশ দেখতে পারি। খোলা হওয়ার কারণে কিন্তু মাঝে মাঝে একটু ভয়ও লাগে যে ভুট্টু যদি আসে, কিংবা যদি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি কিছু একটা তাকিয়ে আছে, এরকম একটা আতঙ্কজনক মানে মাঝে মাঝে মনে হয়। কিন্তু আমি যেদিনের ঘটনাটা বলবো সেটার ফিলিংসটা একদম অন্যরকম ছিল। একটু সময়কালটা জানবো যে এটা কখনকার ঘটনা। এটা সম্ভবত 6 থেকে 8 মাস হবে, আমি ঠিক শিওর না, এরকমই হবে। তো সেটা যেরকম ছিল যে ঘুমাচ্ছি, সাধারণত আমার ঘুমালে একবারে সকালে ঘুম ভাঙে, মানে আমার খুব সাউন্ড স্লিপ হয়, মাঝখানে কোনো ডিস্টার্ব হয় না। কিন্তু সেদিন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, এবং এটা আসলে পরপর 3-4 দিন হয়েছে। মানে ঠিক আজানের আধা ঘন্টা আগে, মানে ফজরের আজানের আধা ঘন্টা কিংবা 1.5 ঘন্টা আগে ঘুমটা ভেঙে যায়। তখন তো শীতকাল ছিল ওই সময়টা, এবং ভেঙে যাওয়ার পর একটা অদ্ভুত একটা অনুভূতি হয়। মানে এরকম মনে হয় যে চারপাশে কোনো আওয়াজ, মানে অনেকক্ষণ সাউন্ড প্রুফ রুমে থাকলে বের হয়ে যেরকম একটা কান ভোভো করে, এরকম একটা মনে হচ্ছে কোনো আওয়াজ নেই, কিছু নেই, ভোভো করছে। তো এরকম পরপর 2-3 দিন হলো, কিন্তু একটু উঠি, একটু বসে আবার শুয়ে পড়ি, আবার 10-15 মিনিট ঘুমিয়ে যাই, এরকমই হচ্ছিল 3-4 দিন। তো লাস্ট যেদিন হলো, যেদিনে কথাটা বলতে যাচ্ছি, তো আমি ঘুম ভেঙে গেল, এবং মনে হচ্ছিল যে কিছু একটা চেপে বসে আছে, চারপাশে বাতাস একদম বন্ধ, এবং হয়তো কিছু একটা বুকের উপর চেপে বসে আছে, এরকম একটা অনুভূতি হচ্ছিল। এবং আমার মানে একটা পর্যায়ে, আমি তো কাত হয়ে ঘুমাই, পাশ ফিরে শুতেও ভয় লাগছিল, মনে হচ্ছিল যে কিছু একটা পাশে আছে, একদম পাশে, এবং এত অনুভূতিটা এত জীবন্ত যে মানে মনে হচ্ছিল কেউ পাশেই আছে,
কিংবা কেউ আমি পিছনে ফেলে দেখবো তাকিয়ে আছে, কিংবা উপরে তাকলে দেখবো আছে কিছু এরকম একটা। তো এই মানে এই আতঙ্কটা আসলে না মানে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, এটা যার না হয়েছে সে বলতে পারবে না। এবং এরকম ছিল, মানে আমি জাস্ট পাথরের মতো ওই একপাশে বালিশ ধরে শুয়েছিলাম। তারপরে যেটা হলো যে আজানটা দিল, আজানের পরে তো আস্তে আস্তে কাকের ডাক শোনা যায়, পাখির ডাক শোনা যায়, আস্তে আস্তে ভোরটায় আজানটা শেষ হওয়ার 5 মিনিট পরে হঠাৎ করে অনুভূতিটা চলে গেল। জাস্ট 5 মিনিট পরে হঠাৎ করে অনুভূতিটা চলে গেল এবং তখন মনে হলো যে আর কিছু নাই, সব কিছু স্বাভাবিক। তারপরে আমি আবার আস্তে আস্তে মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম, এরকম একটা অনুভূতি। ওকে, এটা কিন্তু অনেক সময় অনেক মানুষের হয়ে থাকে যে ঘুমের ঘোরে একদম ফজরের আজানের আগ মুহূর্তে, যেই মুহূর্তে ঠিক অন্ধকারটা কিছুটা কমেছে কিন্তু আলোর দেখা এখনো নেই, এরকম সময় কিন্তু অনেকের সাথে অনেক রকমের ঘটনা ঘটে থাকে। মানে আমার জানা একজন মানুষ আছে যে একজন আমার খুবই কাছের এক বড় ভাইয়ের আম্মা এরকম হয়েছিল আমার এলাকাতে। তো উনি ওই ফজরের নামাজের সময় উনি খুব নামাজি একজন মানুষ ছিল। তো উনি একদিন হঠাৎ করে এরকম 3টা সাড়ে 3টার দিকে নামাজের জন্য উনি উঠে নামাজ পড়া শুরু করেছে, কিন্তু তখন কিন্তু আজান দেয়নি। তো এই নামাজ পড়ার পরে উনি যখন ঘুমিয়ে গেছে, তারপরে যখন সকালে আজান দিচ্ছে এবং উনি দেখলো যে তাহলে উনি কি শুনলো, উনি নাকি আজান শুনেছিল আর কি। ওইখান থেকে ওনার ব্রেনে একটা ইফেক্ট হয় এবং এখনো উনি উন্মাদ। আসলে কি হয়েছিল, কেন হয়েছিল, উনি নাকি কিছু একটা দেখে ভয় পেয়েছিল আর কি। ওই ফজরের সময়ের সাথে আসলো, এই জন্য আসলে ঘটনাটা এখানে রিলেট করলাম। থ্যাংক ইউ সো মাচ নির্ঝর ভাই আপনাকে। আর হচ্ছে যেটা মানে যেটা শুনেছি আমি, অতটা মানে স্পেসিফিক ইন্ডিকেট করে বলতে পারবো না যে কিছু হাদিস কিংবা করোনা কিছু লেখা আছে ওই সময়টাতে, মানে অন্য একটা জগতের অনেক কিছু থাকে যেগুলো আসলে মানুষের দেখার কিংবা ইয়ের বাইরে, বোধগম্যতার বাইরে, এরকম কিছু। ওই সময়টা আসলেই খুব মানে ডিফারেন্ট একটা জগতের কিছু। কারণ হচ্ছে ওই সময়টাতে আসলে সাধারণ মানুষের চলাচলটা কিন্তু আসলে থাকে না, খুব অল্প মানুষজন চলাচল করে। তো আমরা এতটুকু বিশ্বাস করি যে প্যারালালি আমাদের সাথে আসলে তারাও বসবাস করছে, সেটা আমরা জিন বলি বা নানান ধর্মে নানান রকমের ব্যাখ্যা দেওয়া আছে। তো প্যারালালি আসলে তারা যেহেতু আছে, তো যখন আসলে মানুষ চলাচল করছে ওই মুহূর্তগুলোতে হয়তো তারা ওই মানুষের চলাচলের জায়গাতে হয়তো মুভ করে না, কিন্তু যখন মানুষ থাকে না তখন কিন্তু তাদের চলাচলটা হয়। এরকমটা বিভিন্ন জায়গা থেকে আসছে, যেটা হয়তো আমাদের ইনভেস্টিগেশন টিম আরও ভালো ব্যাখ্যা দিতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ নির্ঝর ভাই আপনাকে আমাদের মাঝখানে এই রাতের বেলা আসবার জন্য এবং হচ্ছে আপনার এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করবার জন্য। তোমাকেও থ্যাঙ্কস রনি। ওকে, আমার ভয় লাগছে আসলে, আমি জানি না এখন আমি বাসায় কি হয়ে যাবো। বিষয়টা আসলে আমার নিজের জন্য যেটা হচ্ছে যে ঘটনাটা আপনি বললেন এই সেই নিয়ে যেখানে বসে আছে সেই জায়গাটি নিয়ে, তো যাই হোক আশা রাখছি যে এমন কিছু আসলে আমাদের সাথে হবে না। তো লিসনার্স, আমরা একটু পরে আপনার যেসব SMS যেগুলো আছে এবং কমেন্টস যেগুলো আছে সেই কমেন্টসগুলোতে কিন্তু যাচ্ছি। তো যেটা করবেন, জাস্ট মোবাইলের মেসেজ অপশনে চলে যান, লিখে ফেলুন EFM স্পেস আপনার নাম, আপনার লোকেশন, দেন অদৃশ্যকে ঘিরে আপনার যে কোনো রকম কমপ্লিমেন্ট 7171 এই নাম্বারটিতে সেন্ড করে দিন। আর আপনি যদি সরাসরি আমাদের এখানে এসে ঠিক এইভাবেই আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে যেটা করবেন ঠিক একই উপায়ে যে নিয়মটি একটু আগে বললাম, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন EFM স্পেস আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারটিতে। আর আপনি আমাদেরকে ইমেল করে বা রেকর্ডিং করে কিন্তু আপনি আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেস যেটি হচ্ছে odrisho98.4@gmail.com, স্পেলিংটি হচ্ছে odrisho98.4@gmail.com। আর ফেসবুকে এসে আপনি কিন্তু কমেন্টসের মাধ্যমে কানেক্ট হতে পারেন আমাদের সাথে, facebook.com/radio71fm 98.4। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, তারপরেই কিন্তু ফিরে আসছি আপনাদের কথাবার্তাগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত রেডিও 71 FM 98.4 এর সাথেই থাকুন, অদৃশ্যের মাঝেই থাকুন। Before you can overcome fear, you must first truly know fear. অদৃশ্য প্রতি বৃহস্পতিবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4।
সবাইকে আরও একবার ওয়েলকাম করতে চাই অদৃশ্যের মাঝে। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে আমাদের SMS প্যানেলে যারা জয়েন করেছেন, আমাদের সাথে সিরাজ রয়েছেন, এছাড়া আমাদের সাথে আছে গাজীপুর থেকে লিখেছিলেন নাসিম খান আছেন আমাদের সাথে, আমাদের সাথে হান্নান রয়েছেন, উনি একটা সেল নাম্বার আমাদের সাথে শেয়ার করেছেন, বলেছেন ভাই আমার কাছে অনেক ঘটনা আছে। অবশ্যই হান্নান ভাই, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, তবে একটু জানাবেন যে এই ঘটনাগুলো কি আপনার নিজের সাথে ঘটে যাওয়া নাকি হচ্ছে আপনার পরিচিত কোনো মানুষের কাছ থেকে ঘটনাগুলো হয়তো আপনি শুনেছেন। গাজীপুর থেকে নাসিম খান রয়েছেন, ভাইয়া একা আছি এবং ভয় পাচ্ছি, সাথে থাকুন, কারণ হচ্ছে একটু পরে আমরা একটা সরাসরি ফোন কলে চলে যাব। লাইভে রয়েছেন আমাদের সাথে একজন, ওনার সাথে কানেক্ট করে আমরা ওনার কাছ থেকে ঘটনাগুলো জানবো। আর এদিকে আমাদের সাথে হচ্ছে ফেসবুকে যারা আছেন তাদের কথাগুলো একটু শেয়ার করতে চাই। ফেসবুকে আমাদের সাথে ওকে তাজরিন তামান্না ছিলেন আমাদের সাথে, বলেছেন হাই ভাইয়া কেমন আছো, শো ভালো হচ্ছে। আর ওকে আচ্ছা, কাহিনীগুলো শুনে ভালো লাগছে আর আমি অনেক বেশি পছন্দ করি এই শোটাকে এবং ভয় ভয় লাগছে কাহিনী শুনে এবং গা ছমছম করছে। আর একটা আচ্ছা শুয়েছি, ভয় আরও বেশি লাগছে। ওকে আচ্ছা, একা শুয়ে আছি এই জন্য আরও বেশি ভয় লাগছে। শুনতে থাকুন, আপনি আমাদের সাথে থাকুন, কারণ এরপরে আরও বেশ কিছু ভয়ের বিষয় আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের সাথে মেহজাবিন রয়েছেন, ওকে বলেছেন অসাধারণ হচ্ছে শোটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা উনি বলেছেন যেটা অ্যাকচুয়ালি আই এম এ বিগ ফ্যান অফ অদৃশ্য কিপ ইট আপ অ্যান্ড স্টে টিউন, থ্যাংক ইউ প্লিজ, আপনি আমাদের সাথে থাকবেন এভাবে করে। আমাদের সাথে উর্মি মুন রয়েছেন, আচ্ছা এই গল্পটার মতো রাতেও আমিও মাঝে মাঝে এরকম ফিল করি, আজানের পর সব শেষ হয়ে যায়। হ্যাঁ, একটু আগে আমরা যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছিলেন আমাদের প্রোগ্রাম হেড, তো ওনার যে ঘটনা আর কি, এরকম করে আসলে ফজরের নামাজের আগ দিয়ে অনেক সময় কিন্তু অনেক রকমের ঘটনা কিন্তু আমরা শুনেছি এবং শোনা যায়, কারণ ওই সময়টা একটু অন্যরকম। কখনো যদি আপনার আচমকা ঘুম ভেঙে যায়, দেখবেন ফজরের নামাজের আগ মুহূর্তে যেটা 3:30 কিংবা 4টা, এই মুহূর্তটা অনুভূতিটা একটু অন্যরকম লাগে, চারপাশটা কেমন যেন একটু অন্যরকম পরিবেশ থাকে। এরকম অনেক সময় নানান রকমের ঘটনাও কিন্তু শুনতে পাওয়া যায় এবং সেই ঘটনাগুলো কিন্তু আমরা শুনে থাকি। যাই হোক, এই মুহূর্তে আমি সরাসরি ফোন কলে চলে যাচ্ছি, আমাদের ওপরে একজন লিসনার আছেন, তার সাথে সরাসরি ফোনে কানেক্ট করব। হ্যালো। হ্যালো, আসসালামু জি ওয়ালাইকুম আসসালাম, আমি রনি বলছিলাম অদৃশ্য থেকে। আমি আদিবা বলছি বাড্ডা থেকে। ওকে ঠিক আছে, আমরা আপনার ঘটনাটিতে চলে যাই। হ্যাঁ ভাইয়া, আমার ঘটনাটা হচ্ছে আমাদের বাড়িতে, আমরা যে বাড়িটাতে থাকি, অনেক পুরনো, অনেক দিনের 5 থেকে 20 বছর পুরোনো বাড়ি আমার দাদার বাড়ি। এই বাসাতে অনেক ধরনের প্রবলেম হয়, কন্টিনিউ হয়ে আসছে ছোটবেলা থেকে। অফেন দেখা যায় যে কিছু পাস করে যায় সামনের দিকে। মাঝে মধ্যে আমরা যে ইন্টারেস্টিং সেটা হচ্ছে মাঝে মধ্যে লাইট গুলো একা একাই অন অফ হয়। রাত্রেবেলা দেখা যাচ্ছে মধ্যে দেখতে পাচ্ছি কিংবা দেখা যাচ্ছে রান্নার আওয়াজ পাচ্ছে, রান্নাঘর থেকে শব্দ আসতেছে, রান্নাঘরে গিয়ে দেখতে কিছুই নাই। এইসব সমস্যার পরে ওকে আমরা আপনার সাথে একটু কানেক্ট করছি, সম্ভবত এখানে নেটওয়ার্কের সম্ভবত একটু প্রবলেম হচ্ছে। আমরা আপনাকে ফোনটা কেটে দিয়ে আমরা আপনাকে আবার কল দিচ্ছি, আমরা আপনার সাথে যুক্ত হচ্ছি। ওকে, আমরা যার সাথে কথা বলছিলাম ওনার সম্ভবত নেটওয়ার্কের কারণে কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আমরা আবার ট্রাই করছি ওনাকে ফোনে এবং সরাসরি ওনার সাথে ফোনে কানেক্ট করব। আর আপনারা যারা আছেন, আপনি কিন্তু চাইলে এইভাবে করে আপনার সাথে সরাসরি আমরা কিন্তু ফোনেও আপনার সাথে কানেক্ট করতে পারি যদি আপনার ঘটনাগুলো থেকে থাকে। তো সেক্ষেত্রে আপনার সেল নাম্বারটা অবশ্যই পাঠান, মোবাইলের ম্যাস্টারশনে গিয়ে লিখুন EFM স্পেস আপনার নাম, তারপরে আপনার সেল নাম্বারটি পাঠিয়ে দিন 7171 এই নাম্বারটিতে। হ্যালো। হ্যালো। জি জি, আপনি যেখান থেকে বলছিলেন প্লিজ একটু শুরু থেকে শুরু করবেন। জি জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে বাসায় থাকি, আমার দাদা আমরা জয়েন্ট ফ্যামিলি। ওকে, তো আমাদের বাসা থেকে অনেক ধরনের সমস্যা হয়, প্যারানর্মাল প্রবলেম, যেগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো অনেক সময় মানে প্রবলেম গুলো আমি শেয়ার করলে আমার জন্য বেটার হয়, কি ধরনের প্রবলেম গুলো হয়। সমস্যাগুলো হচ্ছে অনেক সময় দেখতে আসছি লাইট অটো অন হয়েছে, ফ্যান চালু হয়ে যাচ্ছে, কখনো টিভি দেখতে কোনো কারণ ছাড়া টিভি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো কোনো মানে প্রবলেম না,
ছোট বাচ্চা চলে সুইচ অফ হয়ে যাচ্ছে, টিভিতে কোনো প্রবলেম নেই। তারপর দেখা যাচ্ছে যে রাত্রিবেলা দরজায় নক হচ্ছে, হলরুম থেকে শব্দ আসছে, আমরা পাচ্ছি সেখানে কিছু পাচ্ছি না। আর আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আমাদের ফ্যামিলি মেম্বার যারা পৃথিবীতে নাই, যারা মারা গেছে, অনেক সময় তাদেরকে আমরা আমাদের বাসায় উপস্থিত দেখে ফেলি। যখন একা থাকছে তখন তাদের সাথে এই প্রবলেমগুলো হয়। এটা যখন বেড়ে গেল তখন আমরা একটা হুজুরের পরামর্শ নেই, কোন সাথে বাড়িটা বন্ধ করে দেয়। বাড়িটা বন্ধ করার পরে আসলে সবটা হয় নাই, কিন্তু রিসেন্টলি এই প্রবলেমগুলো খুব বেশি হচ্ছে। বাড়ি বন্ধ করার পরেও প্রবলেম চলে গেছে। তো আমার একটা কোশ্চেন ছিল এটাতে যে আমরা এই পরিস্থিতিতে আসলে কি করতে পারি। আমাদের বাড়িটা অলরেডি বন্ধ করা তারপরও প্রবলেম ওকে ওকে, আপনার ঘটনা যেটা শুনলাম আর কি, সেটা অবশ্যই ইনভেস্টিগেশন টিমের উনি যখন আসবেন তখন ওই ঘটনাগুলো অবশ্যই এটার একটা এক্সপ্লেনেশন দেবেন। আমরা এই প্রশ্নটা টুকে রাখছি আপনি যে বিষয়টা বললেন আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আর আরেকটা ব্যাপার কি যে আমার কাছে আরো ঘটনা আছে, আমি যদি কখনো সময় হয় আমি এসে শেয়ার করবো। থ্যাংক ইউ। অফকোর্স আপনারা অবশ্যই, আমরা আপনার যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা শুনবো, আর সম্ভব হলে আমরা আপনাকে আমাদের স্টুডিওতে ওয়েলকাম করবো সরাসরি এসে। আপনি কিন্তু লাইভ ঘটনাগুলো কিন্তু চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। থ্যাংক ইউ। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ওপারে যিনি ছিলেন নাকি, যে ঘটনাটা আমরা শুনছিলাম এই মুহূর্তে। তার ঘটনাটা আমরা শুনলাম, এবং হচ্ছে ইনভেস্টিগেশন টিমের কাছে উনি একটা প্রশ্ন করেছিলেন যে ওনার বাড়িটা যে এরকম বন্ধ দেওয়ার পরও এই সমস্যাগুলো হচ্ছে নিয়মিতভাবে, তো আসলে কী হতে পারে, কেন হচ্ছে, বা এখান থেকে পরিত্রাণের উপায় বা কী হতে পারে। তো আপনারা যারা আসলে আমাদের সাথে আছেন, আপনার মনের ভেতরে বা এরকম যদি জানা অজানা কোনো অতি ভৌতিক কোনো বিষয় আপনার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু এটা ঠিক যথাযথ কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না, বা কী করা যেতে পারে সেই উপায়টা আপনি একটু জানতে চান, সে ব্যাপারেও কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রাখতে পারেন। ইনভেস্টিগেশন টিম এসে তারা কিন্তু সেই ব্যাপারগুলো আপনার সাথে ক্লিয়ার করবে। তো সেই ব্যাপারে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে ইএফএম স্পেস আপনার নাম, তারপর হচ্ছে যে প্রশ্নটা আপনি করতে চান সেই প্রশ্নটা সেন্ড করে দিতে হবে 7171 এই নাম্বারটিতে। আর এছাড়া আমাদের সাথে এই মুহূর্তে যারা আছেন, আচ্ছা গাজীপুর থেকে ছিলেন আমার সাথে একজন, আর লিখেছেন, আচ্ছা রনি ভাই আমি সিরাজ, আমার মামা, আচ্ছা সহমান, আচ্ছা আচ্ছা আপনার মামা এবং হচ্ছে আপনারা দুজন একসাথে শুনছেন। ওকে, আর এদিকে আমার সাথে এখানে যারা রয়েছেন, আচ্ছা অধরা মেঝাবিন লিখেছেন, আচ্ছা আচ্ছা আগের চেয়ে অনেক বেশি ভয় পাচ্ছে আজকের শোটা, এবং অদৃশ্য লাভ ইউ লট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জ্যোতি আপির স্টোরিটা শুনে খুব ভয় লেগেছে। হ্যাঁ, উনি যে দুটো ঘটনা বলেছিলেন, আর স্পেশালি হচ্ছে ওনার নিজের সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছিল, যে পানিতে একটা শব্দ পাচ্ছেন, কিন্তু পানির মধ্যে কোনো একটা জিনিস পড়লে সেখানে তরঙ্গ হওয়ার কথা, কিন্তু সেই তরঙ্গটা উনি দেখেননি, বা কোনো সেই ঢেউটা উনি দেখেননি। আর এটা সত্যি একটা ভয়ের ব্যাপার ছিল। তো গ্রামের বাড়িতে যারা থাকেন বা গ্রামের দিকে যারা থাকেন, তারা হয়তো এই বিষয়গুলো কখনো কখনো বা কোথাও কিন্তু হয়তো এক্সপিরিয়েন্স করে থাকতে পারেন। এদিকে আমাদের সাথে বিজয় রয়েছেন, বলেছেন ভাইয়া আচ্ছা এখন আচ্ছা আমি এখন রহমতুল্লাহ ইউনিভার্সিটি থেকে শুনছি, এবং এই কলেজের হলটা খুব হন্টেড, আমি খুব ভয় পাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন জায়গার যেসব পুরাতন বিল্ডিং যেগুলো রয়েছে, পুরাতন বিল্ডিংকে ঘিরেও কিন্তু নানান সময় নানান রকমের ঘটনা আমরা শুনে থাকি। আর স্পেশালি দেখা যায় যে এরকম কোনো রুম বা এরকম কোনো একটা জায়গা যেখানে হয়তো কোনো সুইসাইড অ্যাটেম্প হয়েছে বা সুইসাইড করেছিলেন লোকজন, তো সেই জায়গাগুলোতে গিয়েই কিন্তু হন্টেড হয়ে যায়, বা ধরে নেওয়া হয় যে ওই জায়গাটায় বেশ ভয়ের হয়ে আছে। তো এরকম এই জন্য হলগুলোতে ঘিরে এই ঘটনাগুলো কিন্তু থাকে। তো আপনাদের কারো কাছেও যদি এরকম ঘটনা থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। আর চাইলে কিন্তু আপনি আমাদেরকে রেকর্ডিং করে কিংবা ইমেল করে পাঠাতে পারেন। শুরুতে একটা ইমেল পড়েছিলাম, আর একটা মেল রয়েছে সেটা পড়বো, তবে আমাদের কাছে কিন্তু একটা রেকর্ডিংও আছে, সেই রেকর্ডিংটা প্লে করব। আর আচ্ছা তার আগে আমার মনে হয় যে আমাদের মেইল যেটা আছে সেই মেইলটা পড়ে দিই, এবং তারপরে ফিরে এসে মেইলটার পরপরই হচ্ছে আমরা রেকর্ডিংটাতে কিন্তু যাচ্ছি আপনাদের সাথে। এর মাঝখানে আপনারা যেটা করবেন, আপনার কথাবার্তাগুলো শেয়ার করবেন, এবং ফেসবুকে এসে যেভাবে যুক্ত হবেন facebook.com/radio71FM 98.4
অদৃশ্য কেমন লাগছে, যে কোনো রকম কমপ্লিমেন্ট জানাবেন আমাদেরকে। আমাদেরকে লালমনিরহাট থেকে বেশ কিছু মানুষ আমাদেরকে ওখান থেকে শোনেন, এবং ওখান থেকে কিন্তু বেশ ঘটনা আমাদের সাথে কিন্তু শেয়ার করে থাকেন আপনারা। এবং আমরা একবার চিন্তা করছি, যেমন বরিশালের কথা বলছিলাম একটু আগে, আমরা লালমনিরহাটের ওদিকেও আমাদের ইনভেস্টিগেশন টিম হয়তো ডেফিনেটলি যাবো। কারণ এতটুকু বলে রাখা ভালো যে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় যাচ্ছি এই ঘটনাগুলো সংগ্রহ করার জন্য, বা কোনো একটা হন্টেড প্লেস বা হন্টেড জোন যেখানে থাকছে সেখানে আমরা ছুটে যাচ্ছি সেই জায়গাটা সম্পর্কের কি কথা ছিল, কি কি কথা আছে, সেই কথাগুলো জানবার জন্য। তো আপনার যদি এরিয়াতে এরকম কোনো জায়গা বা কোনো প্লেস যদি থাকে, অবশ্যই কিন্তু সেটা শেয়ার করবেন আমাদের সাথে, জাস্ট লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর এদিকে মেলটা যেভাবে করা আছে ঠিক ওভাবেই মেলটা পড়ে দিচ্ছি। আমাদেরকে মেলটা করেছিলেন লালমনিরহাট থেকে সমীর আলী, আমাদেরকে মেলটা করেছেন লালমনিরহাট ভাটিয়াবাড়ি বাজার থেকে মোহাম্মদ সমীর আলী। রনি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার সালাম দিবেন ফারজাদ ভাইকে। রনি ভাই, আজকের ইমেলটি আমার জীবনের বড় একটি ঘটনা। এর উত্তর আমি কখনো কারো কাছ থেকে পাইনি, আপনাদের কাছে দিয়ে দিলাম, দেখি আমার উত্তরটি দিতে পারবেন। পারলে ভালো। এবার ঘটনায় ফিরে যাই। বেশ কয়েকদিন আগের কথা, আমি তখন দিনাজপুরের কসবা এলাকায় থাকতাম। ওখানে একটা মিশন আছে, মিশনের দক্ষিণ দিকে তাদের নিজস্ব একটা কবরস্থান, এরপরই একটা আম বাগান। দিনের বেলাও বেশ একটা অন্ধকার অন্ধকার ভাব থাকতো। পশ্চিম দিকে একটা ক্যানেল ছিল। দিনের বেলাতে ওটাকে অনেকে ঘাগরা বলে ডাকতো। দিনের বেলাতে ঘাগরার পাশ দিয়ে নাদুস নুদুস শিয়ালের আনাগোনা চোখে পড়তো। এগুলো মানুষ দেখতে ভয় পেত না, কারণ অবশ্য কারণও ছিল না। আর একটু পশ্চিমে গেলেই কাঞ্চন নদী। সারা বছর নদীটা মরে থাকতো, মানে হাঁটু ডোবা পানি থাকতো শুধু বর্ষাকালে, এবং আশেপাশের এলাকা বানে ভাসত। এবং ওই নদীর পাড়ে ছিল হিন্দুদের শ্মশান ঘাট। বিত্তবানদের সব দেহ বেলকাঠ, কাঁচা কাঠও চলে ধূপ ও ঘি ঢেলে পোড়ানো হতো। আগুন দেওয়ার পর সব দেহ মাঝে মাঝে উঠে বসত, তখন বাঁশ দিয়ে পিটিয়ে আবার সব দেহটি শুইয়ে দেওয়া হতো। কার্যকরণ জানা থাকলেও একাকী অন্ধকার রাতে বিষয়টি মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। দরিদ্রদের শবদেহ কোনো মতে একটু মুখাগ্নি করেই নদীতে ভাসিয়ে দেওয়া হতো। এই লাশগুলি প্রায় নদীর পাড়ে আটকে ভেসে থাকতো, আর শেয়ালগুলো সমারোহে তাই ভুরিভোজটা সেরে নিত। ফলে এদের ভাবখানা ছিল এমন, যাতে আমি এক ডুমুর ফুল খাচ্ছি। আরামবাগের পূর্ব দিকে একটা বিরাট কবরস্থান আছে। শিয়ালগুলো মাঝে মাঝে এখানকার কবরস্থানে ঢুকে লাশ তুলে ফেলত। কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে দক্ষিণ দিকে, এবং ওই রাস্তার একটা শাখা রাস্তা আছে পূর্ব দিকে। এই রাস্তা দিয়ে কসবা থেকে পলুহাট যাওয়া যায়, এবং ওই দিক দিয়েই পর্যটন স্থান রামসাগর যাওয়া যায়। এবং এই শাখার রাস্তার দুপাশে নিবিড় ঘন আমবাগান ছিল, এবং রাস্তা দিয়ে কিছুদূর গেলেই বাম দিকে একটা বিরাট অশ্বত্থ গাছ, পাশে একটা বকুল ফুলের গাছও ছিল। আর সেই অশ্বত্থ গাছের নিচেই কয়েকটি কবরসহ সম্ভবত একটা পরিবারের কবরস্থান ছিল। এরপরে ছিল আমার এক বন্ধুর বাসা। প্রায় বন্ধুর বাসায় যাওয়ার পথে রাস্তার উপর বিছিয়ে থাকা বকুল ফুল কুড়িয়ে পকেটে রেখে দিতাম, এবং সারাক্ষণ ফুলের সৌরভ উপভোগ করতাম। এবং বকুল ফুলগুলো শুকিয়ে গেলেও সৌরভ ছড়ায়। ফুল কোরাবার সময় ছাড়াও ওই পথে যেতে আসতে প্রায় এক পাগল দেখতাম গোরস্থানের ঘাস বাঁচছে। কবরগুলি ছিল ফ্ল্যাট, কারণ কালের প্রবাহে মাটির উচ্চতা সমতল হয়ে গিয়েছিল। পাগলটার কবরের চারপাশে ঘাস তুলে ফেলে শুধু কবরের উপরে আয়তাকার করে ঘাস রেখে দিত, ফলে কবরগুলির অবস্থান বোঝা যেত, এবং কবরটি অনেকগুলো আয়তক্ষেত্র সমাহার বলে মনে হতো। শুনেছি পাগলটির স্ত্রীর কবর ওইখানে ছিল। স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, তাই স্ত্রীর মৃত্যুর পর থেকে কবরের পাশেই সারাক্ষণ বসে থাকে। ভোরবেলা ওই পথে গেলে পাগলটি হয় ঘাস বাচ্ছে, না হয় ছোট একটা ঝাড়ু দিয়ে কবরস্থান ঝাড়ু দিতে দেখতাম, না হয় দেখতাম একটা কাঠি দিয়ে মাটিতে আঁকিবুকি কাটছে। কি জানি, হয়তো প্রাণপ্রিয় স্ত্রীর কথা মনে করছে। আর কিছু করার না থাকলে ওই অসত্য গাছের নিচেই ঝিম মেরে বসে থাকতো। কিন্তু রাতের বেলা পাগলটিকে কবরস্থানের আশেপাশে
কখনো দেখিনি। কোথায় যেত তাও জানতাম না। একদিন বন্ধুর বাসায় আড্ডা দিতে বেশ রাত হয়ে গেল। এদিকে বন্ধুর মা মানে খালাম্মা খালি মুখে আসতে দিতে চাইলেন না। রাতের খাবার খেয়েই আসতে হবে। কেয়ার করা স্নেহের দাবির কাছে পরাভূত হয়ে খাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। সেদিন ছিল চাঁদনি রাত, চৈত্র মাসের শেষ দিকের পূর্ণিমার রাত। আকাশে ভরা জ্যোৎস্নার বান, আম গাছের শাখা প্রশাখায় পাতায় হালকা বাতাসের দোলায় চাঁদের আলোর ঝিকিমিকি। কিন্তু গাছের নিচে ঠিক কেমন একটা গভীর অন্ধকার। গল্পে গল্পে সময় বেশ যাচ্ছে। একসময় রান্না শেষ করে খালাম্মা খেতে রাখতেন এবং খুবই মজা করে মুরগির মাংস দিয়ে খাবারটা আমরা সেরে ফেললাম। এরপর যাওয়ার পথে আমার বন্ধু গেট পর্যন্ত এগিয়ে দিল এবং তারপর সাইকেল চেপে রওনা দিলাম। তখন প্রায় রাত 11:30। মৃদু হাওয়া বইছে এবং একটু সামনেই ছোট্ট ফুলের বাগান থেকে ফুল ফুটে আছে এবং ফুলের মিশ্র শোভা। আমি বাগানের নিচে গা ছমছম গাঢ় অন্ধকার, চারিদিকে নীরব নিথর শুনশান। এবং শুধু মাঝে মাঝে বয়ে যাওয়া হাওয়ায় পাতার মর্মর শব্দে মনে হয় গাছগুলি জীবন্ত হয়ে বাক্যালাপ করছে। এই আদম সন্তানের সাইকেলের শব্দে আলাপের বিঘ্ন ঘটায়। মাথা বাঁকিয়ে প্রতিবাদ জানাচ্ছি, সোজা চলে আসবো না কবরস্থানের কাছে এসে আপনা আপনি চোখ গেল অসত্য গাছটার গোড়ার দিকে। দেখলাম সাদা কাপড় কালো সারের পার ঘোমটা দিয়ে একটা ফর্সা সুন্দরী মহিলা বসে আছেন। আমি চমকে উঠে থমকে দাঁড়িয়ে নিজেকে অজান্তেই, নাহলে আমার আরও জোরে সাইকেল দাবড়ে চলে আসার কথা। আমি আমার মধ্যে হারিয়ে গেলাম। সমস্ত শরীর প্রচণ্ড গরম এবং উত্তপ্ত হয়ে উঠল। গায়ের চামড়া মনে হচ্ছিল আগুনে পুড়ে যাচ্ছে। মনে হলো বাতাস বন্ধ হয়ে গেছে, দম আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। এই রাতে কবরস্থানে অসত্য গাছের গোড়ায় এক মহিলা এলো। কোত্থেকে এলো? কি দাঁড়িয়ে আছে কেন? শত চেষ্টাও সাইকেলের প্যাডেল মারতে পারছি না। কেন এত শক্ত করে সাইকেল আটকে রেখেছে? আবার তাকালাম, দেখলাম বাতাসে ঘোমটা ফুলে ফুলে উঠছে এবং আতঙ্কে আবার দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আবার যখন তাকালাম মনে হলো পাগলটার বউ দিনের বেলায় আলো আর লোক চলাচলের কারণে স্বামীর দেখা করতে পারে না, হয়তো রাতের নির্জনতায় স্বামীর সাথে দেখা করতে এসেছে। আবার যখন তাকালাম মনে হলো মহিলাটা কেঁপে কেঁপে ডান কাত হচ্ছে, বাম কাত হচ্ছে। একসময় কাঁপতে কাঁপতে মাটিতে উপুর হয়ে পড়ল সেজদা দেওয়ার ভঙ্গিতে। আবার উঠল চিত হয়ে পরে গোলকাঠি দিয়ে জাজিমের উপরে আঘাত করে। জাজিম যেভাবে কেঁপে ওঠে মহিলার কাঁপন ছিল ওই রকম। মনে হচ্ছিল লাঠি বা বাঁশ দিয়ে মহিলাটিকে ভয়াবহভাবে আঘাত করা হচ্ছে। মনে হলো শ্মশানে উঠে বসা লাশকে যেভাবে বাঁশ দিয়ে পিটিয়ে শোয়ানো হয় ঠিক সেইভাবে ঘুমের মধ্যে মানুষকে বোধ হয় বোবাই ধরলে যেমন অসহায় হয়ে পড়ে, হাত পা নাড়াচাড়া করা যায় না, আমার অবস্থা অনেকটা সেরকম। নড়াচড়া করতে পারছি না, অথচ আমি বধির হয়ে যাওয়ার মতো অবস্থা। ঘটনাগুলোগুলো দেখছি, আসলে মহিলাটিকে জীবদ্দশায় পিটিয়ে মারা হয়েছে। মনের ভিতরে একটা প্রশ্ন জাগল, আমি কি সেই ঘটনার সাক্ষী হতে যাচ্ছি? পাগলটা কি অনুতাপের যন্ত্রণা বা পাপের বোঝা সইতে না পেরে পাগল হয়ে গেছে, তাই অবচেতন মনের নির্দেশ বারবার স্ত্রীর কবরের কাছে ফিরে আসে? এইসব নানান জিনিস মাথার ভেতরে ঘুরতে থাকে। আকস্মাৎ একটা চিৎকার শুনতে পেলাম এবং দেখলাম কেউ নেই। আকাশে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ, গাছের দেবদারু গাছের পাকা ফল খাওয়ার সব টুপটাপ পড়ছে এবং বাদরটা উড়ে গেল এবং চারিদিকে অন্ধকারের জোনাকি পোকার আলোর ঝিকিমিকি এবং গোটা দুয়েক সূচর এবং ব্যাঙের শব্দ শুনতে পাচ্ছি। তাহলে এখানে আমি দাঁড়িয়ে কেন? প্রকৃতির স্বাভাবিক দৃশ্য অবশ ভাবটি ধীরে ধীরে কাটিয়ে গেল এবং বুকের কাঁপুনি নিয়ে আস্তে আস্তে সাইকেল চালিয়ে বাসার দিকে ফিরলাম। ঘড়িতে তখন রাত 1:45। অথচ বন্ধুর বাসায় সাইকেলে 10 মিনিটের পথ। তাহলে এতক্ষণ ধরে আমি কি করলাম? কোথায় থাকলাম? নাকি অন্য কোনো জগতে ঘটে যাওয়া কোনো দৃশ্যের সাথে আমি ছিলাম? কিছুই বুঝতে পারছি না, কোনো কিছুই মিলছে না। আসলে পূর্বের ঘটনা বা অন্যায়ের সাক্ষীর জন্য হয়তো এরকম কিছু আচ্ছা, ওকে, ছিল যে ঘটনা এবং পড়ে শোনাবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনাটা কিন্তু পড়ে শোনালাম ভাইয়া।
আপনার যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছিলেন, আপনার যে মেইলটা, সেই মেইলটা আমরা এতক্ষণ ধরে শুনছিলাম। আর অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, আপনার কথাগুলো অবশ্যই জানাবো। আর এখন যাবো হচ্ছে যেটা বলেছিলাম যে একটা চমৎকার রেকর্ডিং রয়েছে, আপনি ঠিক এভাবে কিন্তু ইমেল করে বা রেকর্ডিং করে কিন্তু আপনি আমাদের সাথে পাঠিয়ে আমাদের ঘটনাগুলো আপনি শেয়ার করতে পারেন এবং আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর সেক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেসটি হয়েছে odrisho98.4@gmail.com, odrisho98.4@gmail.com। জাস্ট স্পষ্ট করে আপনার রেকর্ডিংটা কিংবা ইমেলটা আমাদের কাছে পাঠিয়ে দিন। আর একজন আমাদেরকে সোহান আমাদেরকে বাড্ডা থেকে একটা রেকর্ডিং পাঠিয়েছেন, আমরা এখন সেই রেকর্ডিংটাতে চলে যাচ্ছি। ততক্ষণ আপনার দৃশ্যের মাঝেই থাকুন, আমি অনেক কিন্তু রেকর্ডিংয়ের পরপরই ইনভেস্টিগেশন টিমকে নিয়ে ফিরছি আপনাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। হ্যালো লিসেনার্স, আমি সোহান বাড্ডা থেকে বলছি। আজকে বেসিক্যালি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে খুব রিসেন্ট একটা ঘটনা, আমার মামাতো বোনের সাথে ঘটে যাওয়া। মাস চারেক আগে ঘটনাটা ঘটছে, হ্যাঁ মাস চারেক আগে ঘটনাটা ঘটে। একদিন মামাতো বোন, ওর নাম হচ্ছে সুমি, এবার ক্লাস 8-এ পড়ছে। তো একদিন বিকালে বের হবে, বাইরে বের হওয়ার পরেও সন্ধ্যা হয়ে যায় অথচ বাড়িতে ফিরে না আর কি। তো যেহেতু ফিরে নাই, সো সবাই একটু টেনশন করছে আর খোঁজাখুঁজি করলো যে কি ব্যাপার, কোথায় গেল, এখনো ফিরে না, সন্ধ্যা হয়ে গেল। সবাই বেশ চিন্তিত আর কি। চিন্তা হওয়াটাই স্বাভাবিক, একে তো মেয়ে মানুষ, সন্ধ্যার পরে বাসায় ফিরে নাই, সো সবার চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তো চারপাশটা খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া যায় না, তখন সবাই আর কি ভালো রকম চিন্তিত যে কি হলো, কোনো বিপদ আপদ হলো কিনা। তো এশারের আজানের পরে এক লোক এসে সুমিকে বাড়িতে দিয়ে যায় আর বলে যে মসজিদের কাছের একটা মাঠে ও বসেছিল। লোকটা যখন মসজিদে যাচ্ছিল তো দেখে আর কি সে এগিয়ে যায়, এগিয়ে যেয়ে দেখে সুমি, তখন ঠিকানা জিজ্ঞেস করে আর কি ওকে বাড়িতে নিয়ে আসে। তো সুমিকে বাড়িতে আনার পরে সুমিকে যেমনটা দেখালো আর কি, সেটা বলতে গেলে চোখটা কিছুটা লাল আর ওই সারা শরীর ঘামা আর গা প্রচন্ড গরম। তো মামি ভাবলো যে হয়তো বা শরীরটা একটু খারাপ করছে, এই জন্য ওকে খাওয়া দাওয়া করায় ঘুম পাড়ায় দেওয়া হলো আর কি। তার কিছুক্ষণ পরে আর কি নিজেরাও শুয়ে পড়লো। একটা এরকম ঘটনা হওয়ার পর আর কি সবাই বেশ চিন্তিত আর কি, সবাই ঘুমিয়ে পড়লো। তো সেক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে সুমির ছোট একটা ভাই আছে, সোহাগ। সুমি আর সোহাগ একসাথে ঘুমায় আর মামা মামি আর একটা রুমে ঘুমায়। তো সোহাগ হচ্ছে মাঝরাতে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য, তো একা যেতে ভয় পায়, তো এই জন্য সুমিকে ডাকতে গিয়ে দেখে সুমি নাই রুমে। তখন সোহাগ মামা মামির রুমে যায়, গিয়ে মামিকে ডেকে বলে, মা মা আমি তো বাথরুমে যাব, আপুকে ডাকতে গিয়ে দেখি আপু নেই, আমি বাথরুমে যাব, একা যেতে ভয় পাচ্ছি, তুমি আমার সাথে চলো। তো মামি যখন শুনলো যে সুমি নাই, এটা শুনে মামি একটু টেনশনে পড়ে গেল, রুমে গেল, রুমে গিয়ে দেখলো আসলেই সুমি নাই। তো বাড়ির ভেতরে খোঁজাখুঁজি শুরু হলো, মামাকে ডাকলো, খোঁজাখুঁজি করার পর দেখলো যে সিঁড়ির উপরে গিয়ে বসে আছে সুমি। তো সুমিকে নিয়ে ঘরে নিয়ে আসা হলো, নিয়ে আসার পর জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তুই এত রাতে সিঁড়ির উপরে বসে আছিস কেন? তো সুমি কোনো উত্তর দিল না, গিয়ে একাই শুয়ে পড়লো। তো মামি সুমির মাথায় হাত বুলাই দিয়ে আবার ঘুম পাড়ায় দিল।
পরদিন সকালে ওর ব্যাপারটা আগের মতোই স্বাভাবিক, কিন্তু দুপুরে যখন মামি নামাজে বসে, জোহরের নামাজে বসার পরে আহ, হঠাৎ ঘাড়ে একটা জোরে আঘাত পাইলো মামি। নামাজ ভেঙে পিছে ঘুরে দেখে সুমি লাঠি নিয়ে মামির ঘাড়ে একটা বাড়ি মারছে। তো এটা দেখে মামি তো ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, সুমি তো কখনো এরকম ছিল না, এরকম কেন করছে। তখন মামি ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন কেন করতেছিস তুই? তখন সুমি বলছে যে, তুই নামাজে কেন বসছিস, তুই নামাজ পড়বি না, নামাজের এখান থেকে ওঠ, আর নামাজ পড়বি না কখনো, এরকম বলতে থাকে। তো এটা দেখে মামি ওকে নিয়ে, যখন নামাজ পড়ার হয় না, ওকে নিয়ে যে রুমে গিয়ে বসার পরে মাথায় হাত টাত বুলায় দেয়, তখন আবার স্বাভাবিক। হ্যাঁ, সেদিন আর বিকালে মামি সুমিকে বাইরে বের হতে দেয় নাই, যেহেতু কিছু অ্যাবনর্মাল বিহেভ করতেছে, এজন্য সেদিন আর সুমিকে বাইরে বের হতে দেওয়া হয়নি। তো সেদিন রাত্রে একটা ঘটনা হয়, আর একটা যে ঘুমানোর পরে মাঝরাতে হঠাৎ সোহাগের চিৎকার। তখন শুনে মামা মামি দুজনই ওদের রুমে যায়, রুমে গিয়ে দেখে যে সুমি বালিশ দিয়ে সোহাগের মুখ চেপে ধরছে। তো সবাই মিলে আর কি ছাড়ানোর চেষ্টা করলো মামা মামি, কিন্তু মানে এত শক্তি সুমির গায়ে, এত শক্ত করে চেপে ধরছে, ছাড়াইতে পারতেছে না। তবু আর কি ছাড়ানোর পরে দেখলো, ছাড়ানোর পরে দুজন বসছে, তারপরে সুমি ওখান থেকে উঠে বের হয়ে দরজার কাছে চলে যাচ্ছে। তো আবার গিয়ে সুমিকে আটকানোর পরে রুমে নিয়ে যে বসে থাকা হলো, যেহেতু এরকম অ্যাবনর্মাল কাহিনী হচ্ছে, তো ওই দিন রাতে আর কারোরই ঘুম হলো না, ওরকম বসেছে। পরের দিন সকালে মামা হচ্ছে সুমিকে নিয়ে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে যখন হুজুরের বাসার কাছে যাই, হুজুরের বাসায় ঢুকবে, তখন সুমি তখন গালাগালি শুরু করে দিছে, যে তুই আমাকে, মামাকে গালাগালি করতেছে আর বলতেছে যে তুই আমাকে এখানে কেন নিয়ে আসছিস, আমি যাব না এখানে, আমাকে বাসায় নিয়ে চল। তো এটা দেখে মামা তখন বলছে, না চলো ভেতরে চলো। তখন সুমি আরো জোরে জোরে চিল্লায় গালাগালি করতেছে। তো এটা শুনে হুজুর বাড়ি থেকে বের হয়ে আসার পরে সুমিকে দেখেই বুঝতে পারে বুঝতে পারে। তখন মামাকে বলে যে, আপনি শুধু একে আমার ঘরের চৌকাঠটা পার করান, তাহলেই এ সেফ, আর কোনো প্রবলেম হবে না, আপনি শুধু ওকে ঘরের এই চৌকাঠটা পার করান। কিন্তু সুমি কোনোভাবেই ঘরের চৌকাঠ পার হতে চাচ্ছে না, মামাকে গালাগালি করতেছে আর হাত ছোড়াছুড়ি করতেছে। তবুও আর কি সুমিকে নিয়ে যাওয়া হলো ভেতরে। নিয়ে যাওয়ার পরে কিছুটা শান্তভাবে বসেছিল সুমি। কিছুক্ষণ পরে হুজুর হচ্ছে সুমির হাতের কেনি আঙ্গুলটা ধরে যখন একটু চাপ দিল, তখন সুমি হুজুরকে খুব অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকলো। তখন হুজুর আর কি বুঝলো ব্যাপারটা। তখন মামাকে বলল যে, মেয়ের অবস্থা তো ভালো না, একটু এই চোখে চোখে রাখবেন, না হলে কিন্তু বড় রকমের ক্ষতি হয়ে যাবে। আর আমি একটু সূরা কালাম পরে ফু দিয়ে দিচ্ছি, পানি পরা দিচ্ছি, আর দুইটা তাবিজ দিচ্ছে, একটা ওর হাতে বেঁধে দিবেন আর একটা ওর বালিশের কাছে রাখবেন।
তো এটা শুনে পানি পড়া দিল, সবকিছু নিয়ে বাড়িতে আসলো। তারপরে স্বাভাবিক, সবকিছু মোটামুটি স্বাভাবিক। সপ্তাহখানেক পরে আবার সুমি অ্যাবনর্মাল বিহেভ গুলা করা শুরু করলো, এবং আগের থেকে এবার একটু অতিরিক্ত মাত্রায় করতেছে। তো এটা দেখে মামি বালিশটা চেক করলো যে বালিশেও কোনো ইয়ে নাই, তাবিজ নাই বালিশের নিচে, আর সুমির হাতেও কোনো তাবিজ নেই। তো মামি মামাকে বলল যে এরকম ব্যাপার আবার শুরু হয়েছে, আগের মতো আবার করতেছে সুমি। তো সেটা দেখে ওই দিন ইয়ে হলো না, পরদিন আবার হুজুর সুমিকে নিয়ে আর একটা বড় হুজুরের কাছে গেল। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরকে সবকিছু বৃত্তান্ত বলল যে এরকম কাহিনী, এরকম হয়েছে। আর একটা হুজুরকে দেখানো হয়েছিল, হুজুর এরকম দিছিল, তার বাট সপ্তাহখানেক পরে আবার এই যে এরকম শুরু হয়েছে, জন্য আপনার কাছে নিয়ে আসলাম। তো এটা শোনার পরে হুজুর বলছে যে আসলে ঘটনাটা যেরকম, যে এরকম হয় আর কি। হ্যাঁ, এর উপর যেটার আছর আছে তারা চাইবেই যাতে একে নিয়ে যাইতে পারে। আর ওই তাবিজটা যতক্ষণ এর কাছে থাকবে, এই জন্য এর কাছে আসতে পারবে না, এই জন্য তারা চেষ্টা করবে সবসময় তাবিজটা সরায় ফেলার, যাতে এর কাছে তারা সবসময় ইজিলি আসতে পারে। তো হুজুর মামার সাথে ডিটেইলি কথা বলে ব্যাপারগুলো শুনলো, ইয়ে করলো। তখন হুজুর বলছে আজকে না, আপনি একে নিয়ে কালকে একবার আসেন, তখন আমি এর ট্রিটমেন্ট করব। তো ওই দিন মামা সুমিকে নিয়ে চলে আসে বাসায়। চলে আসার পরে পরবর্তী দিন আবার সুমিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হুজুরের ওখানে বেশ বসে থাকার যা বসলো, বসার কিছুক্ষণ পরে হুজুর সূরা কালাম পড়ে ফু দিল। ফু দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটা বোতল নিয়ে এসে সুমির মুখের কাছে ধরলো। সুমিকে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলল। তো নিঃশ্বাস নিতে যাওয়ার পরে সুমি বেশ ছটফট করতেছিল। তখন ছটফট করতে করতে একটু পরে সেন্সলেস হয়ে গেল, সেন্সলেস হয়ে শুয়ে পড়লো। তখন হুজুর বলল যে এর ঘাড়ে দুইটা হিন্দু জিন ভর করেছিল। দুটোই 21 বছরের জিন। তো এরা যেভাবেই হোক সুমিকে নিয়ে যেত, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে সুমিকে, মানে সুমির ইয়ে থেকে, ওটা ওই জিনের হাত থেকে সুমিকে বাঁচানো গিয়েছে। আর এই জিন দুটোকে এই বোতলের ভেতরে আটকানো হয়েছে, আটকিয়ে সমুদ্রের ভেতরে ফেলে দেওয়া হবে আর কি। এরকম কিছুই বললো হুজুর মামাকে। তো তখন বোতলটা দেখিয়ে বললো যে এই বোতলে জিন দুইটাকে আটকানো হয়েছে, আর এই জিন দুইটাকে সমুদ্রের ভেতরে ফেলে দেওয়া হবে আর কি। এরকমই কিছু একটা বলছে হুজুর মামাকে বলছে। তো এটা শোনার পরে মামাকে আরো এটাও বললো যে নিয়ে যান, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। তো এখন পর্যন্ত আসলেই কোনো প্রবলেম হয় নাই, আর এখন পুরোপুরি সুস্থ সুমি, এখন ভালোই আছে আল্লাহর রহমতে। এই ছিল হচ্ছে আমার ঘটনা। সবাইকে ধন্যবাদ। Before you can overcome fear, you must first truly know fear.
অদৃশ্য প্রতি বৃহস্পতিবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4। ফিরে আসলাম আর একবার অদৃশ্যের মাঝে সবাইকে ওয়েলকাম। আর একটু আগে আমরা যে রেকর্ডিং যেটা শুনছিলাম, সোহান বাড্ডা থেকে আমাদেরকে একটা রেকর্ডিং পাঠিয়েছিলেন, সেই রেকর্ডিংটাই কিন্তু আমরা শুনছিলাম। আর আপনারা অনেকেই যারা রেকর্ডিং পাঠান, যেটা হয় যে আপনার রেকর্ডিংটি স্পষ্ট না হওয়ার কারণে আমরা কিন্তু সব রেকর্ডিং সবসময় আসলে প্লে করতে পারি না। তো সেক্ষেত্রে রেকর্ডিং করার ব্যাপারে আর একটু যত্নবান হবেন যাতে স্পষ্ট করে রেকর্ডিংটা বোঝা যায়। আর ওকে, আমার সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন, তাদের কথাবার্তায় যাবো। তবে তার আগে আমার সাথে কিন্তু ইনভেস্টিগেশন টিম ফারজাদ কিন্তু এই পর্যন্ত আমার সাথে জয়েন করে ফেলেছেন। তো কী অবস্থা ফারজাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রানি, কি অবস্থা আপনার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা প্রশ্নও ছিল আমাদের যখন আমরা সরাসরি অনিয়ারে ফোনে ছিলাম। আমার মনে হয় যে একটু নেটওয়ার্কের কারণে ওনার পুরো ঘটনাটা হয়তো শুনতে পারিনি, কিছুটা সামারি করে দেবো। তবে তার আগে আমাদের সাথে যারা রয়েছেন তাদের কথাগুলো একটু জানাই। এদিকে আমাদের সাথে মোজাম্মেল রয়েছেন সার্ভার থেকে, বলেছেন হাই রনি ভাইয়া, আচ্ছা একা একা লাইট জ্বালিয়ে শুনছি, ভয় লাগছে। তাহলে ভালো, আচ্ছা ভালো লাগছে। ওকে, আপনি লাইট বন্ধ করে শুনলে হয়তো আপনার ভয়ের পরিমাণ আরও কিছুটা বেড়ে যাবে। এদিকে শাহরিয়ার আহমেদ রয়েছেন মতিঝিল থেকে, লিখেছেন রনি ভাই আমার স্টোরিটা আমার ফ্যামিলিকে নিয়ে, এবং স্টোরিটা ওকে বেশ, আপনি আপনার ঘটনা যেটা আছে সেই ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। একটা কাজ করে ফেলতে পারেন, সেটা হচ্ছে যে আপনি কিন্তু আপনার ঘটনা যেটা আছে সেটা কিন্তু আপনার রেকর্ডিং করে সেই রেকর্ডিং ফাইলটাও কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, ইন কেস যদি আপনি আসতে না পারেন, কিংবা সেটা কিন্তু মেইল আকারে আপনি লিখেও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার জন্য কিন্তু বেশ কয়েকটা অপশন খোলা রয়েছে। আর এদিকে আমাদেরকে অনেকেই সেল নাম্বার দিয়েছেন, আমরা যারা নাম্বার দিয়েছেন তাদেরকে বলতে চাই অবশ্যই আমরা আপনাদের সাথে ফোনও যোগাযোগ করবো। তবে একটা জিনিস যেটা বলতে হবে যে আপনারা যদি খুব ভালো হয় যদি এসএমএস প্যানেলে আমাদেরকে লিখে দেন যে আপনি আসতে চান নাকি হচ্ছে সরাসরি আপনি ফোনে আমাদের সাথে যুক্ত হতে চান, সেই ব্যাপারটা একটু স্পষ্ট করলে ভালো হয়। এদিকে আমাদের সাথে বিজয় আছেন, একটা নাম্বার দিয়েছেন, প্লিজ কল মি। এবং আচ্ছা আমার সাথে ঘটা একটা আচ্ছা অ্যাবনর্মাল ঘটনা শেয়ার করতে চাই ভাইয়া। কলেজে আচ্ছা 1990 সালের একটা আগের একটা ঘটনা, শিশুর তার চাচা আচ্ছা যেত এবং আচ্ছা চাচা জবাই করে, এবং তারপর থেকেই এখানে অনেক হরের ঘটনা ঘটে। আর আমি নিজেও ফেস করেছি, এবং প্রায় অনেকেই এখানে অ্যাবনর্মাল কিছু ফেস করে। ওকে ঠিক আছে বিজয়, আপনি আপনার সেল নাম্বারটা আমাদের কাছে পাঠিয়েছেন, যেটা হচ্ছে আজকে যেহেতু আমাদের হাতে সময় আসলে একদমই কম, তো সেক্ষেত্রে আমরা আপনার সাথে ফোনে আগে কথা বলে নিয়ে যদি মনে হয় যে আপনার ঘটনাটা অনিয়ার করা দরকার, তো সেক্ষেত্রে হয়তো আপনার সাথে আমরা ফোনেই নেক্সট এপিসোডে নেক্সট থার্সডেতে ডেফিনেটলি আপনার সাথে কানেক্ট করবো। এদিকে ওকে সমীর মণ্ডল, আমরা কিন্তু একটু আগে একটা মেল পড়েছিলাম লালমনিরহাট থেকে, উনি আছেন এবং সাথে থাকুন ভাই আপনি আমাদের। আর ওকে উর্মি বলছিলেন যে আচ্ছা কিন্তু রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমালে আর সমস্যা হয় না। হ্যাঁ, আপনি একটু তার আগে সম্ভবত বলেছিলেন যে এই রাতের বেলা অনেকে হয়তো মধ্যরাতে ঘুম ভেঙে গেলে বিভিন্ন বিষয় ফিল করে যে কেউ একজন হয়তো তার সাথেই আছে, কেউ একজন হয়তো তার পাশেই আছে, এরকম অনুভূতিগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। আর এদিকে আমাদের সাথে আরও যারা রয়েছেন, মোহাম্মদ লুৎফর রহমান রয়েছেন আমাদের সাথে, আব্দুর রহমান রিফাত রয়েছেন, বলছেন আচ্ছা আচ্ছা ভয় পেতে চান আপনার সম্ভবত আরও বেশি। ওকে, এদিকে আমাদের সাথে নকুল কুমার রয়েছেন আমাদের সাথে, রবিন খান ছিলেন আমাদের সাথে। আচ্ছা ওনার একটু ভয় লাগছে, ওনার আরও বেশি ভয় দরকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সাথেই থাকুন এবং লিখতে থাকুন, শেষ মুহূর্তে যাওয়ার আগে আপনাদের কথাবার্তাগুলো জানিয়ে দেব। আর এই মুহূর্তে আমি আমার ইনভেস্টিগেশন টিম ফারজাদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি, এবং উনি একটা প্রশ্ন করেছিল যে গেস্ট যিনি ছিলেন আর কি, আমি লিসনারদের সুবিধার জন্য মনে হয় ঘটনাটাকে জাস্ট ছোট্ট একটুখানি সামারি করি। সেটা হচ্ছে যে লিসনার একজন আমাদেরকে ফোন করেছিলেন যে ওনার যে বাড়িতে থাকেন সেই বাড়িটাতে দেখা যায় যে হয়তো বিভিন্ন রুমের লাইট অন অফ হয় একাই, কিংবা ফ্যান চলছে, ওই রুমে হয়তো ফ্যান চলার কথা না কিন্তু ফ্যানটা চলছে। এবং তার থেকেও যেটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে তার পূর্বপুরুষ যারা ছিলেন অনেকেই নাকি ওই বাসাতে এখন যারা থাকেন দেখতেন যে তার পূর্বপুরুষের যারা হয়তো মারা গিয়েছে কেউ তার মতো করে কেউ একজন হাঁটা চলা করছে অন্য রুম দিয়ে, সেই বিষয়গুলো তিনি বা তারা ওই বাসার লোকজন ফিল করতেন। তারপরে বাড়িটাকে বন্ধ দেওয়া হয় এবং এই বিষয়টা বেশ খানিকটা কমে যায়,
কিন্তু রিসেন্টলি সেই বিষয়টা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ঘটনাটা অনেকটা এরকমই ছিল। ফারজাদ ভাই, আপনি ঘটনাটা তো শুনেছিলেন, তো Right. এবার আমি ওনার প্রশ্ন ছিল যে এখন কি করা যেতে পারে বা কেন হচ্ছে। আচ্ছা, ওনার ওনার যে বাসায় প্রবলেমগুলো ফেস করছেন, লিসেনার এবং আমরা এতক্ষণ শুনলাম রনির কাছ থেকে সামারি। তো তার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি যে উনি ওনার যে ঘটনা যখন বলছিলেন, উনি বলেছেন যে ওনাদের পূর্বপুরুষ যারা মারা গিয়েছিলেন তাদেরকে অনেক সময় যে তারা ঘরে বিচরণ করছেন এরকম একটা তারা ফিল করেন বা দেখেন। তো লিসেনার্স, যারা একবার মানে মৃত্যুবরণ করেছেন তারা পৃথিবীতে কখনোই ব্যাক করবেন না। এটা এটা যত আপনি রেফারেন্স বলেন বা যাই বলেন, অনেকে আমরা বিলিভ করি যে যারা সুসাইডাল কেসে যারা যারা সুসাইড করে মারা যান তাদের আত্মাটা পৃথিবীতে ঘোরাঘুরি করে। বিষয়টার মধ্যেও এরকম না। তো বিষয়টা হচ্ছে কিছু জিন, রাইট? জিন জিন হচ্ছে মানে আমরা যেরকম মানুষের অনেক ক্লাসিফিকেশনস আছে। জিন একটা ওয়ার্ড, ওদের জাতিকে ইন্ট্রোডিউস করার জন্য ওদেরও কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে। তো যারা পথভ্রষ্ট জিন তাদেরকে আমরা শয়তান বলি এবং জানি ইবলিস কিন্তু জিনই ছিল। তো মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান যেটা করে, যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের একটা স্পিরিচুয়াল ফর্ম নিয়ে মানুষের সামনে এসে মানুষকে পথভ্রষ্ট করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ান্স ইউ আর ডাইড ইউ ওয়ন্ট কাম ব্যাক। আপনার রুহু কখনই ব্যাক করবে না পৃথিবীতে। তো এই কুসংস্কৃতিটা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। আর আচ্ছা, ওনার বাসায় অ্যাজ ইন হন্টেড হাউস, তো এইরকম ঘটনা আমরা অনেক কেসেস আমরা ডিল করেছি এর আগে। তো মোস্ট অফ দ্য কেসেস মানে যেটা হয় অ্যাকচুয়ালি যে বিষয়টা এরকম দাঁড়ায় যে আপনি আপনার বাসার যে গেট, আপনি একজন ভালো একজন যে তালা চাবি দিতে পারে, একজন লক করতে পারে, এরকম একজনকে নিয়ে আসলেন, সুন্দর মতো সেকল টেকল দিয়ে একদম লক করে রাখলেন, কোনোভাবেই যেন চোর ডাকাত না আসতে পারে, ঠিক আছে? ঠিক তারপর দিনই কিন্তু আপনি সেই তালাগুলো খুলে বাসা থেকে বের হচ্ছেন, যাচ্ছেন, কিন্তু আপনার কাছে সব কিগুলো কিন্তু নেই। তো এতে করে যেটা হচ্ছে আপনার বাসাটা কিন্তু ভালোভাবে প্রোটেক্টেড না। এক্স্যাক্টলি। তো বিষয়টা হচ্ছে যে আপনি যে লিসেনার আমাদেরকে ফোন করে বলেছেন ওনাদের বাসায় এত বছর ধরে প্রবলেম ছিল, তো বাসাটা বাঁধানোর পরে কিছুদিন ভালো ছিল, এরপর এখন আবার কন্টিনিউয়াসলি এই প্রবলেমগুলো ঘটছে। তো বিষয়টা হচ্ছে দেখেন, আপনি যখন একজন আলেম ওলামা দিয়ে যখন আপনি ঘরটাকে বাধাই করবেন, তারা তো অলওয়েজ 24/7 আপনার বাসায় থাকবেন না, রাইট? তো তারা তাদের ইসলামিক ওয়েতে ইসলামিক এক্সারসাইজম করে তারা ঘরটাকে একদম পবিত্র করে দিয়ে চলে যাবেন, বেঁধে দিয়ে চলে যাবেন। এটাকে প্রোটেক্ট করার দায়িত্ব, এটাকে কন্টিনিউ করার দায়িত্ব কিন্তু আপনার। এখন কন্টিনিউ করতে হলে কি করতে হবে সেটা আগে আমাদের জানতে হবে। এখন কন্টিনিউ করতে হলে যেটা করতে হবে রনি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ঘরটাকে এমনভাবে পবিত্র রাখতে হবে যেন ইটস লাইক এ প্রেয়ার হাউস, জাস্ট লাইক এ মসজিদ, আপনি যদি মুসলমান হয়ে থাকেন। তো আমরা অনেকেই আমাদের বাসায় যেটা হয়, আমি ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি একদম ডিরেক্টলি, যে আপনার বাসায় যদি কোনো মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি বা কোনো বাচ্চাদের খেলনা বা আপনার কোনো মানে হ্যান্ডিক্রাফটস বা এনিথিং অ্যান্টিক যেগুলো বাসায় ডেকোরেশনের জন্য রাখা হয়, এগুলো রাখা যাবে না। এগুলো রাখলে, এটা আমরা ছোটোবেলা থেকেও শুনেছি আমাদের দাদি নানিদের কাছে, যে ঘরে ফেরেশতা আসে না। এক্স্যাক্টলি তাই। কারণ আবার এখানে কিছু কন্ট্রোভার্সি আছে। অনেকে মনে করেন যে মানুষের ছবি ওয়ালে টাঙিয়ে রাখলে প্রবলেম হয় না, কিন্তু পশু পাখির ছবি রাখলে সমস্যা হয়। বিষয়টা মোটেও এরকম না। মানুষেরও প্রাণ আছে, পশু পাখিরও প্রাণ আছে। হাদিতে একদম ডিরেক্টলি বলা আছে যে কোনো প্রাণের ছবি বা কোনো প্রাণের আকৃতি আপনার ঘরে রাখা যাবে না, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। আর যদি সেই ঘরে ফেরেশতা প্রবেশই না করে, আপনি যে এত কষ্ট করে নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন, এবাদত করছেন, এই এবাদতগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছাবে না, কারণ আপনার ঘরে ফেরেশতাই আসছে না। আচ্ছা, তো হয়তো যিনি কল করেছেন বা লিসেনার যারা শুনছেন অনেকেই ক্লিয়ার হয়ে গিয়েছেন যে ঘরে কোনো প্রকার কোনো কিছু ছবি বা কোনো আকৃতি, কোনো শো পিস রাখা যাবে না যদি আপনি ঘরটাকে প্রোটেক্টেড করতে চান, ইফ দ্যাট হাউস ইজ হন্টেড, ঠিক আছে? এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার
টেম্পোরারি সলিউশন করার জন্য যেটা আমরা সবাই জানি যে আপনি ঘুমোতে যাওয়ার আগে ভালো মতো অজু করবেন, অজু করে প্রপারলি অজু করবেন, করে আয়াতুল কুরসি রিসাইট করবেন এবং ঘুমাবেন। এতে করে যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আপনার সাথে অলওয়েজ রাতে সে একজন গার্ড হিসেবে আপনার সাথে থাকবে আনটিল ইউ ওয়েক আপ। কিন্তু অনেকে যেটা করে যে কোনো রকমে অজু শেষ করে আমি আয়াতুল কুরসি কোনো রকমে পড়ে ফেলেছি, দেন আম ফাইন। নো, মানে এটা এভাবে হবে না। ইসলাম অনেক মডার্নাইজ একটা রিলিজিয়ন, ইসলাম অনেক কঠিন একটা ধর্ম। এটা আপনার প্রপারলি মেনটেন না করলে আপনি সেটা রেজাল্ট পাবেন না, ফিডব্যাক পাবেন না। তো একটু সময় নিয়ে ভালো মতো আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, ইনশাল্লাহ রাত আপনার ঘুমানোর সময় আপনাকে অ্যাটলিস্ট শয়তানের থেকে আপনি দূরে থাকবেন। আর এটা হচ্ছে টেম্পোরারিলি সলিউশন। যেহেতু উনি বলেছেন ওনার হাউসে পার্মানেন্টলি প্রবলেম হচ্ছে, এক্স্যাক্টলি। তো এক্ষেত্রে যেটা করতে হবে, আপনার ঘরটাকে অবশ্যই আপনার ঘরের যদি কোনো মানুষের ছবি, একটু আগে যেটা বললাম আপনি হয়তো নিশ্চয়ই শুনছেন, এগুলো একদম সরিয়ে ফেলেন, একদম সরিয়ে ফেলেন। এগুলো এখন ঘরে রাখাই যাবে না, ঘর থেকে একদম বাহির করে দিতে হবে। জানি এখানে অনেক পার্সোনাল ইস্যুস থাকে, বাট যদি আপনি মানে প্রপারলি একদম রিলিফ পেতে চান তাহলে আপনার এই স্যাক্রিফাইস এইগুলো করতে হবে আপনার। তো আপনি প্লিজ আপনি আপনার ঘরের ছবি বা অবশ্যই ঘরে সবার ঘরের ছবি থাকে, শোপিস থাকে, এগুলো সরিয়ে ফেলেন। দেন আপনার ঘরটাকে একদম ক্লিন করবেন। ক্লিন করে আপনি নিজে, যেহেতু আপনি সাফারার, আপনি নিজে এক্সোসিজম করবেন, হাউস এক্সোসিজম ইন ইসলামিক ওয়ে। কীভাবে? এবং অবশ্যই আপনার এটা নিজের একার করতে হবে, এটা শেয়ার করে করলে হবে না। তো সহিহ হাদিতে বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে আমরা অনেক কিছু জানি, এভাবে অনেক ডিটেল লেখা আছে। তারপর আমি খুব শর্ট করে বলছি কারণ অনেক সময় প্রয়োজন এগুলো নিয়ে ডিসকাশন করার। তো আপনি যেদিন আপনি মনে করবেন যে আজকে আমি বসবো, আজকে আমি আমার ঘরটাকে একদম ক্লিন আপ করবো, এই স্পিরিচুয়াল ক্লিন আপ, আপনার যেটা করতে হবে আপনার ঘরটাকে ক্লিন করতে হবে। এবং দুইটা টাইমে আপনি ইবাদত করতে পারবেন, দুইটা ভাগে, যেমন ফজর থেকে মাগরিব পর্যন্ত একটা টাইম, আবার মাগরিব থেকে পরের দিন ফজর পর্যন্ত কিন্তু একটা টাইম। এই দুই টাইমে দুই ভাগে বিভক্ত করে আপনি কিন্তু ইবাদত করতে পারবেন, কিন্তু এর মাঝখানে কোনোভাবেই দুইটাকে কনফ্লিক্ট করবেন না। হ্যাঁ, আপনার নিজের কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, নিজেকে একদম পবিত্র করে, একদম মানে সব কিছু থেকে নিজেকে একদম পবিত্র করে আপনি যেটা করবেন, নামাজ পড়বেন। আগে ফরজ ইবাদতগুলো করবেন, যদি আপনার নামাজ কাজা হয়ে যায় সেগুলো পড়বেন। পড়ার পর আপনার যেটা করতে হবে, আপনি যে ঘরে ইবাদত করবেন ওই ঘরের জানালা কিংবা দরজা বিসমিল্লাহ বলে একটু খুলবেন, বেশি না, অ্যারাউন্ড 10 or 20 সেন্টিমিটার খুলবেন। খুলে আপনি আজান দিবেন। এবং আমরা সবাই জানি আজানের সময় শয়তান আশেপাশে থাকে না, শয়তান পালিয়ে যায়। তো আপনি আজান দিবেন, আজান খুব বেশি লাউডে দিবেন, আস্তে আস্তে লাউডে দিবেন। এবং ভিতরে আল্লাহর কাছে প্রে করতে থাকবেন যে আল্লাহ আমি আজান দিচ্ছি তো পরিত্রাণ পাওয়ার জন্য, যে নট নেসেসারি যে আমি আজান দেওয়া দরকার আমি আজান দিলাম, বিষয়টা এরকম না, আপনার ভিতরে ফিল করতে হবে মানে নিয়তটা ঠিক থাকতে হবে, আসলে কেন আজানটা দিচ্ছি এবং প্রপারলি আমি দিচ্ছি, এবং মানে মন থেকে দিতে হবে। এরপর যেটা করতে হবে, আপনার সূরা আল বাকারা রিসাইট করতে হবে। এবং আমরা সবাই জানি সূরা আল বাকারা অনেক বড় একটা সূরা, এবং কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা আল বাকারা। একবারে যদি আপনি পড়েন তো 2 থেকে 3 ঘন্টা লাগে। তো আপনি যেটা করতে পারেন, যেহেতু আমি একটু আগে বলেছি যে ফজর নামাজ থেকে মাগরিব পর্যন্ত একটা ভাগে ভাগ করে আপনি পড়তে পারেন। তো প্রথমে আপনি এক বসায় 100 পাতা পড়েন, এরপর আপনি জোহর নামাজের সময় পড়েন। কিন্তু এর মধ্যে আপনি কোনো সিনস করবেন না, সিনস মানে কোনো কবিরা গুনাহ বা সগীরা গুনাহ করতে পারবেন না। এবং একদম পবিত্র রাখবেন নিজেকে, যদি এটা আপনি কন্টিনিউয়াসলি করতে চান। আচ্ছা, সূরা বাকারা পড়বেন। সূরা বাকারা পড়ার পর তারপর আপনি আপনার যে ঘরের যে দরজাটা খোলা ছিল সেই দরজাটা আপনি বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন। এতে করে আপনার ঘরে যদি কোনো শয়তান থেকে থাকে সেটা দূরে চলে যাবে, সেটা মানে আর তখন ওই জায়গায় আর আসবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি যখন ইবাদত করবেন তখন আগরবাতি ধরিয়ে নেবেন যেন একটু স্মোকি ফ্লেভার হয়, ঠিক আছে? তো এখন কোশ্চেন আসতে পারে যে কেন আগরবাতি, অন্য কিছু কেন না? আচ্ছা, আগরবাতি যেটা ইফেক্ট করে জিনদের, সেটা হচ্ছে যখন আপনি আগরবাতি ধরাবেন, যখন একটা স্মোকি ফ্লেভার আসবে, তখন যদি জিন থেকে থাকে, যদি কোনো শয়তান থেকে থাকে আপনার আশেপাশে, তাদের সাফোকেশন হবে এবং তাদের মাথা ধরবে। এবং আপনারা জানেন জিন জাতি এবং মানুষ জাতি একদমই সেম। আমাদের যেমন জীবন, আমাদের যেরকম জীবনধারা, তাদের কিন্তু একটা জীবনধারা আছে, একদমই সেম। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একইভাবে সৃষ্টি করেছেন, খালি তারা আনসিন আমাদের চোখে।
তো আপনি যখন আগরবাতি ধরাবেন তাদের প্রচণ্ড হেডেক হবে এবং তাদের সাফোকেশন হবে, এতে করে তারা পালিয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন আসতে পারে রনি, যে ওয়াই সূরা বাকারা, আল বাকারা, আর আরো অনেক সূরা আছে আমরা জানি, এক্স্যাক্টলি। কোরআন শরীফে অনেক সূরা আছে, তো কেন আমি বাকারা পড়বো? এত বড় একটা সূরা আপনার বাকারা পড়তে হবে কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা আল বাকারা হচ্ছেন কোরআন শরীফের হাইয়েস্ট পিক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে সূরা আল বাকারা কোরআন শরীফের সর্বোচ্চ শৃঙ্খ বা পর্বত যেটা বলি না কেন আমরা। তো অবশ্যই আপনি সূরা বাকারাটা পড়তে হবে। আর সূরা কুল পড়েন এবং সূরা 3 কুল পড়েন, আয়াতুল কুরসি, তো এগুলো পড়বেন, এগুলো মাস্ট পড়তে হবে। তারপর আপনার সূরা জিন পড়তে পারেন। এখানে আর একটা কথা আছে, অনেকে বিলিভ করেন যে সূরা জিন পড়লে জিন চলে আসে। নো, যদি তাই হতো যে জিন আসতে তো সমস্যা নেই, জিন জাতি তো সবাই খারাপ না, তাই না? ভালো জিনও আছেন, তো ভালো জিন আপনাকে কখনোই হার্ম করবে না। তো যদি তাই হতো যে সূরা জিন পড়লে জিন চলে আসবে, অনেকে আমরা বিলিভ করি, তাহলে তো মানে আমরা যখন রমজানে তারাবি পড়ি তখন তো সূরা জিন স্কিপ করে চলে যেত যারা আলেম, যারা তারাবি পড়ান আমাদেরকে, বা আপনিও যারা কোরআন খতম করেন তারা কিন্তু সূরা জিনটা পড়তেন না। সো এই কিছু কিছু কুসংস্কার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি সূরা আল বাকারা পড়বেন, একবার একটা ইবাদত শেষ করার পর 72 আওয়ার্স এটা ডিউরেশন থাকবে, মানে আপনার হাউস প্রোটেক্টেড থাকবে। এভরি 72 আওয়ার্স পর নতুন করে আপনার ইবাদত করতে হবে। নামাজ তো অবশ্যই পড়বেন আপনি, এবং কোনো কবিরা এবং সগীরা গুনাহ করতে পারবেন না যদি আপনার ঘরটাকে এবং আপনি নিজেকে প্রোটেক্টেড রাখতে চান ইন এ স্পিরিচুয়াল ওয়ে, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে আপনার, যেটা আমরা অনেকে যেটা করি যে আজকে একটু পড়লাম, ঠিক আছে, ভালো লাগছে না, এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এগুলো থেকে আপনার দূরে থাকতে হবে। আপনার দুনিয়াবি অনেক কাজ আসবে, যে আমার ভার্সিটি প্রেজেন্টেশন, আমার অফিসিয়াল প্রেজেন্টেশন, আমার এখানে যেতে হবে সেখানে যেতে হবে, আমি পারছি না। নো, এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। অবশ্যই আপনি সেগুলো করবেন, কেন করবেন না, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে, আপনার ধর্ম সবার আগে, তারপর আপনার কর্ম। তো ডিয়ার লিসেনার, আমরা ফোন কলে যার হাউস রিলেটেড প্রবলেমগুলো শুনেছি, আই থিঙ্ক উনিও শুনেছেন। তো আশা করি যে উনি এগুলো চেষ্টা করবেন এবং যথাযথভাবে চেষ্টা করবেন। আর ইন কেস যদি তারপরে কোনো প্রবলেম হয়, ইনশাল্লাহ আমরা আছি অলওয়েজ আপনাদের পাশে, আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ রনি, অ্যান্ড থ্যাংক ইউ অল দ্য লিসেনার্স। ওকে, আর আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, এবং যে প্রশ্নটা উনি করেছিলেন, আই হোপ যে আপনি আপনার প্রশ্নের পুরোটা অ্যান্সার পেয়েছেন যে আসলে কী করতে হবে, এবং সেই সাথে অনেকের মনে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তরগুলো হয়তো আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। রনি, সরি একটু ইন্টারাপ্ট করলাম। লাস্ট ওয়ান থিং, একটা ভাইটাল ইনফরমেশন, সেটা হচ্ছে অনেকে যেটা করে থাকেন যে বাসার বাইরে মসজিদে মিলাদ দেন বা দোয়া পড়ান, ইউনিস খতম দেন, ঘরটাকে যেন পবিত্র রাখেন। নো, এগুলো করলে কাজ হবে না। আপনার নিজের ঘরে বসে আপনি ইবাদত করতে হবে। যদি আপনি মনে করেন যে না, আমি বাসার বাইরে গিয়ে গার্ডেনে বসে বসে পড়বো বা মসজিদে পড়বো, নো, যেখানে প্রবলেম সেখানে বসে আপনার এই ইবাদতগুলো করতে হবে, তাহলে আপনি পার্মানেন্টলি সলিউশন পাবেন। থ্যাংক ইউ। ওকে, এক্স্যাক্টলি। এই কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো জাস্ট খুব স্বল্প, যেটা হচ্ছে কিন্তু আপনার অন্য যে কোনো রকম ঝামেলা থেকে হয়তো আপনাকে বাঁচিয়ে দিতে পারে, কিন্তু আমরা অনেক সময় জানি না, কিংবা হচ্ছে হেলাফেলাই কিন্তু সেই বিষয়গুলো করি না, এবং তখনই আমরা ভিকটিম হয়ে যাই এবং আমরা তখন অ্যাফেক্টেড হয়ে যাই ওই ঘটনাগুলো থেকে। থ্যাংক ইউ সো মাচ ফরজিৎ ভাই, এত চমৎকার কিছু এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। আমার মনে হয় যেটা অনেকের ক্ষেত্রেই বেশ কাজে আসবে। এবং আজকের মতো বিদায় নিতে হবে, তবে বিদায় নেওয়ার আগে যারা আমার সাথে ছিলেন একটু নামগুলো বলে দিতে চাই। আমাদের সাথে রবিউল ইসলাম রাজ বলছিলেন যে একা একা শুনছে এবং খুব ভয় লাগছিল, কারণ আমি একা রুমে থাকি। তাজরিন তামান্না বলছিলেন, ওকে। এছাড়া আমাদের সাথে প্রিন্স বিজয় ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন আমাদের এখানে। এবং এছাড়া আমাদের সাথে হান্নান জয়েন করেছেন কুড়িগ্রাম থেকে, বলেছেন ভাইয়ারা, আচ্ছা আমার কাছে অনেক ঘটনা আছে, সেল নাম্বার দিয়েছেন, অবশ্যই আমরা আপনার সাথে ফোনে যোগাযোগ করবো। ফারুক রয়েছেন গুলশান থেকে। এদিকে আমাদের সাথে শেখ সিরাজ রয়েছেন দোহার থেকে। ভাইয়া আমার আচ্ছা শোন, ওকে, আপনার ছেলে প্রচণ্ড ভয় পাচ্ছে, আপনারা দুজন একসাথে শুনছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে আমাদের সাথে আরও যারা ছিলেন, এদিকে আচ্ছা রহমান রিফাত আমাদের সাথে জয়েন করছিলেন, আর এছাড়াও আমাদের সাথে সিবলি ছিলেন, আমাদের সাথে শিহাব ছিলেন, আমাদের সাথে আরাফাত শুভ ছিলেন, লুৎফর রহমান ছিলেন, আরও অনেকেই ছিলেন, থ্যাংক ইউ সো মাচ।
যে আপনারা এতটা সময় জুড়ে আমাদের সাথে ছিলেন, অদৃশ্যের মাঝে ছিলেন। আর আজকে আমরা যে বিষয়টা শিখলাম, মানে একদম শেষ মুহূর্তে যে বিষয়টা আসলে আমরা জানলাম, আশা রাখছি যে সেই বিষয়গুলো যাদের যাদের সমস্যা হচ্ছে তো সেই বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে বেশ উপকারে রাখবে এবং সেগুলো এক্সারসাইজ করবেন। এবং আর কোনো ঝামেলা থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু অদৃশ্য কাছে রেজ করবেন। এবং আমরা চাই আপনি আপনার ঘটনা নিয়ে আসেন, আপনার প্রশ্ন নিয়ে আসেন আমাদের মাঝখানে, কিংবা আপনার মেইল করে, রেকর্ডিং করে। অনেকগুলো দেওয়ার কিন্তু আপনার জন্য খোলা, আপনি অনেকগুলো উপায়ে আমাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। তো যাবার বেলা শুধু আমাদের ইমেল অ্যাড্রেসটা বলে দিয়ে যেতে চাই। কোনো প্রশ্ন কিংবা হচ্ছে কোনো ঘটনা যাই থাকুক না কেন, আপনি কিন্তু আমাদের কাছে লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারেন অদৃশ্য 98.4@gmail.com ODRISSHO 98.4@gmail.com। আজকের মতো আমি রনি এখান থেকে বিদায় নিচ্ছি এবং আশা রাখছি যে আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী সপ্তাহে আরও চমৎকার কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যেতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং রেডিও 71 FM 98.4-এর সাথেই থাকুন। টাটা। Before you can overcome fear, you must first truly know fear.